নদীর জল একটু একটু করে উপরে উঠে আসছে। সেটা দেখতে পেয়ে একটা অজানা আশঙ্কায় চমকে উঠল নিতাই। এমন ভাবে যদি জল বাড়তে থাকে তাহলে তাহলে গ্রামটা যে ভেসে যাবে, আর সবার আগে জলের মধ্যে ডুববে তো আমার বাড়িটাই। কথাটা ভেবে নিতাই দ্রুততার সাথে পা চালায়। আকাশে চাঁদের আলো রয়েছে, পূব আকাশের কোলে কালো মেঘ জমে রয়েছে। নদীটা বেশ বড়, আর সেই নদীর ধারে প্রথমেই নিতাইয়ের বাড়ি, আর তারপর আরও কয়েকটা বাড়ি, মাটি আর খড় দিয়ে তৈরি করা অস্থায়ী বাড়িগুলো। এমনিতেই মাঝে মাঝে নানা কারণে ক্ষয়ক্ষতি হয়, আর সেখানে নদীর জল যদি উঠে পড়ে, নিতাই একরকম দৌড়ে বাড়িতে ফিরল। তার বউ জয়াকে সমস্ত কথা খুলে বলতেই জয়া ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির পিছন দিকের দরজা দিয়ে বেরোলেই নদীর ঘাটে যাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে জয়া দেখল নদীর জল নিজের পরিধি ছাড়িয়ে একটু একটু করে উপরের দিকে বাঁশের ছোট বেড়াটা পর্যন্ত উঠে এসেছে। এইবার কি হবে বলো তো? আকাশের অবস্থাও যে ভালো না। আমি তোমাকে আগেই বলেছিলাম, চলো আমরা এখান থেকে পাশের গ্রামে চলে যাই। সেখানে সেখানে না হয় আমার বাবার পুরনো ভিটেতেই থাকবো আমরা। তুমি গেলে না। এবার এইখানে জল উঠে গেলে কি হবে? এখন আর কোনো কথা নয়, জিনিসপত্র বাঁধা শুরু করে দাও। যদি রাতে বৃষ্টি হয় তাহলে তাহলে রাতেই আমরা ঘর ছাড়ব। চমকে উঠল জয়া। ঘর ছাড়ার কথা সে বলেছে বটে, কিন্তু ঘর ছাড়ার কথা ভাবতেই তার বুকের ভিতরটা কেমন যেন চিনচিন করে উঠল। তাছাড়া ছেলেটাও তো এখন গ্রামে নেই। ব্যবসার কাজে সে তার মামার সঙ্গে 15 বছর বয়স থেকেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। এখন কোথায় আছে কে জানে। গরুর গাড়িতে ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে হয়তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিংবা কিংবা এখনো পথে পথে চলে বেড়াচ্ছে। জয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিতাই একরকম চেঁচিয়ে উঠে বলে, আরে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি করে হবে বলো তো? তুমি তাড়াতাড়ি করো, গুছিয়ে নাও সবকিছু। নিতাই হ্যারিকেন জ্বালল। ঘরের মধ্যে নেওয়ার মতন জিনিসপত্র বলতে তেমন কিছু নেই। কয়েকটা জামা কাপড়, কিছু টাকা পয়সা আর টুকিটাকি জিনিস। নিতাই বুদ্ধি করে বাকি জিনিসপত্র, ভারী কলসি সমস্ত কিছু একসাথে বেঁধে ঘরের চালের উপরের দিকে একপাশে দড়ি বেঁধে সরিয়ে রাখল। যদি বাড়িটা টিকে যায় তাহলে এগুলো পরে আবার পাওয়া যাবে। বেশ কিছু জিনিসপত্র দিয়ে এলো এই গ্রামেরই তার একজন পরিচিতের বাড়িতে। সেগুলো সেখানেই থাকবে সাবধানে। নিতাই যেন নিশ্চিত হয়েছিল জল উঠবেই। তারপর কোনো রকমে রাতের খাওয়া দাওয়াটুকু সেরে পিছনের ঘরের দরজাটা খুলে বিছানার ওপর হেলান দিয়ে শুয়ে পড়ল দুজনে। যখন ঘুম ভাঙল তখন বাইরে প্রবলভাবে বৃষ্টি নেমেছে, আর সেই বৃষ্টির জল নদীর জলের সঙ্গে মিশে একটু একটু করে উপরের দিকে উঠতে শুরু করেছে। আশেপাশের নদীর ধারে যে কটা বাড়ি ছিল তারা তখনও খবর পায়নি। তাড়াতাড়ি 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 তুমি জিনিসগুলো গুছিয়ে নাও জয়া। আমি পাশের বাড়িগুলোতে খবর দিয়ে আসি। নিশ্চয়ই সবাই এত রাতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, সত্যি 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 আমাদের এখান থেকে চলে যেতে হবে। আরে বাপ ঠাকুরদার জমি, এত সহজে যাবে না। বাড়িটা না হয় জলে ভেসে যাবে, তারপর আবার ফিরে এসে এখানেই নতুন করে ঘর তুলব। নিতাইকে তুমি এখনো চেনোনি। এত বিপদের মধ্যেও কেমন করে যেন জয়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। নিতাই বেরিয়ে যেতেই জয়া তাকায় পেছনের খোলা দরজার দিকে। নদীর জল বাঁশের খুঁটি চাপিয়ে উপরের দিকে উঠে এসেছে, আর একটু হলেই পিছনের দরজার কাছ থেকে উপরে উঠে যাবে। জয়া দরজার কাছে পা দিয়ে নিচের দিকে নামতে যাবে, এমন সময় সে দেখতে পায় জলের মধ্যে বাঁশের খুঁটিটার একপাশে হাত রেখে
একটা মাথা জলের ভিতর থেকে উঠে এসেছে উপরের দিকে। ওটা কি? তার চিৎকারটা কেউ শুনতে পায় না। বাইরে তখন আরো জোরে বৃষ্টি নেমেছে। জল থেকে উঠে আসা সেই মূর্তিটা আর একটু বেরিয়ে আসতেই জয়া বুঝতে পারে ওটা একটা মেয়ে মানুষ। শুধু মেয়ে মানুষ নয়, কোনো বৃদ্ধ মেয়ে মানুষ। তার মাথার চুল, বরণের শাড়ি সমস্ত কিছুই জলে ভিজে জবজব করলেও একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে মুখে হাসি রেখে সে তাকিয়ে আছে জয়ার দিকে। আর একটা খলখলে হাসি বেরিয়ে আসে তার মুখ থেকে। জয়া কিছু বুঝে উঠবার আগেই একটা কি যেন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে একটা হ্যাঁচকা টানে জয়ার পাটা নিয়ে গেল সেই জলের ভিতর। জয়ার প্রচন্ড চিৎকারটা এক মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। দুটো হাত দিয়ে প্রাণপণে সে জল থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পায়ের ওপর শক্ত দড়ির মতো কিছু একটা পেঁচিয়ে গেছে। সেটাই টানতে টানতে জলের ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জয়াকে। তার মধ্যেও যতবার সে মাথা তুলছে ততবারই সে দেখতে পাচ্ছে সেই বুড়িটা তার দরজার কাছে দাঁড়িয়ে আছে। জল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। জয়া প্রাণপণে একবার চিৎকার করল। ঠিক তখনই ঘরের ভিতর থেকে নিতাইয়ের গলা শোনা গেল। জয়া, জয়া হয়েছে, বৃষ্টি যে আরো জোরে নামলো। আরে সবকিছু, আরে জয়া তুমি কোথায়? জয়া তখনও দুটো হাত জলের উপর বাড়িয়ে রেখেছিল। নিতাই দরজা থেকে দৌড়ে এসে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়া পর্যন্ত জয়া দেখতে পেয়েছিল। তারপরে আর কিছু মনে নেই তার। শুধু নিতাইয়ের পিছন পিছন যে সেই বুড়িটাও জলের কাছে এসে দাঁড়িয়েছিল সেটা দেখতে পেয়ে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল এক অজানা ভয়ে। শুধু গ্রাম বাংলাতেই কেন ভয়ের জায়গা থাকবে? এই কলকাতা শহরেও এমন অনেক ভয়ের জায়গা আছে যেখানে মানুষ রাতের বেলা থাকতে পারে না। তারানাথ এই কথাটা বলার পরেই বৃষ্টিটা যেন ঝমঝম করে নামল। তক্তপোষের এক পাশে আর একটু চেপে বসতে বসতে কিশোরী বলল, বললেই হলো কলকাতা শহরে ভূতের বাড়ি। এখানে ভূতের বাড়ি কিংবা ওই অমন কিছু আছে বলে যেসব কথা শোনা যায়, সেখানে গিয়ে রাতের বেলায় ইঁদুর, চামচিকি কিংবা স্রেফ শিয়াল ছাড়ার কিছুই কখনো দেখা যায়নি। এমন কথা অনেক শুনেছি ঠাকুরমশাই, কিন্তু সত্যি বলতে সেখানে এমন কিছুই নেই, সবই মিথ্যে। আসল সত্যিটা সব সময় দেখা যায় না। তোমরা কি মনে করো যে স্থানে আসলে আত্মা কিংবা প্রেতের বসবাস, সেই স্থানে তোমরা সব সময় তাকে দেখতে পাবে? ভুল করছো। সেখানে যদি এমন কিছু ঘটে যেটা তার ভালো লাগেনি কিংবা তার অস্তিত্বে সংকট পড়তে পারে, তখনই সে নিজের অস্তিত্ব জাহির করে। তাছাড়া আমাদের মতোই সে নিজের জগতে নিজের মতোই বসবাস করতে চায়। তার মানে আপনি বলতে চাইছেন এমন জায়গাও আছে যেখানে অশরীরীরা রয়েছে, অথচ আমরা তা বুঝতে পারবো না? তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারবো। তাছাড়া আমার মতন যারা এই সমস্ত অশরীরী আত্মার অস্তিত্ব অনুভব করতে পারে তারা বুঝতে পারবে। সেই সব জায়গার বাতাস থেকে শুরু করে মাটির গন্ধ, গাছপালা সব কিছুতেই একটা অদ্ভুত পরিবর্তন থাকবে। কিন্তু সব কিছুই খুব সূক্ষ্ম, স্পষ্ট কিছু নয়, তাই চট করে তাকে ধরা সম্ভব নয়। আপনি কিন্তু বলেছেন এই কলকাতা শহরেই এমন অনেক জায়গা আছে যেখানে তার বাস রয়েছে, অথচ সেটা কেউ বুঝতে পারবে না, বা বলা ভালো বোঝা সম্ভব নয়, তাই তো? একদমই ঠিক বলেছ। তোমরা তো মডলেন থেকে আমার বাড়ি পর্যন্ত প্রত্যেক রবিবার আসো। আমার বাড়ির পরে রাস্তাটা সোজা যেদিকে চলে গেছে সেদিকে কখনো গিয়েছো? যাওনি। আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে ওপাশে পথটা ধরে একটু এগিয়ে যাবে, দেখবে ছোট্ট একটা পথ খানিকটা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। সেই পথ ধরে আরো খানিকটা গেলে একটা ফাঁকা জমির উপর
একটা পুরনো দোতলা বাড়ি দেখতে পাবে। খুব বেশি পুরনো নয়, তার অবস্থাও বেশ ভালো। বাড়ির চারপাশে মাঝারি আকারের পাঁচিল ঘেরা লোহার গেট পর্যন্ত আছে, অথচ সেই বাড়িতে কেউ বাস করে না। সে অনেক আগে ওই বাড়িটা নিয়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সেই ঘটনাটা অন্য সময় বলবো। আর তাছাড়া ঘটনাটা শোনার জন্যে আগে বাড়িটা দেখা প্রয়োজন। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বাড়ি থেকে খানিকটা দূরেই এমন একটা জায়গা আছে যেখানে এমন কিছু হয়েছে, আর সেই কথা আমরা কেউ জানি না। আমরা আসলে এমন অনেক কিছুই জানি না, বুঝলে। কিন্তু জানার চেষ্টা করলে জানা সম্ভব। তবে এসব কথা আর বেশি বলবো না। তোমরা তো আবার তত্ত্ব কথা শুনতে পছন্দ করো না। প্রেতজনী প্রাপ্ত আত্মারা আসলে এত সহজে কোনো কিছু করে না। মুক্তির জন্য সে অনেক কিছু করতে পারে। তাছাড়া তার প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো একটা কারণ তো থাকেই। এ কথাটা আমিও শুনেছি। আমার মাসির বাড়িতে গিয়ে একবার বিপদে পড়েছিলাম, তখন এ ব্যাপারটা একবার বুঝতে পেরেছিলাম। কিন্তু কলকাতা শহরের বুকে এমন কিছু আছে? ওদের কাছে শহর, গ্রাম, জঙ্গল কোনো কিছুই নয়। যেখানে উপযুক্ত স্থান ওরা পায়, কিংবা অপঘাতে মৃত্যুর সময় যে স্থানে তাদের মৃত্যু হয়েছে তার আশেপাশেই ওরা থাকে। মানুষের বাস বেশি হয়ে গেলে সেখানে ওরা থাকতে পারে না, কিন্তু ওদের স্থানে মানুষ প্রবেশ করলে ওরা ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করে, যাতে সেই স্থান মানুষ দখল করতে না পারে। আশা করি তোমরা এই কথাটা বুঝেছ। অনেকক্ষণ ধরে একটানা কিশোরী আর তারানাথের মধ্যে এই কথাই চলছিল, আমিও শুনছিলাম। তবে এর একটা কারণ আছে। আজ সকালে কিশোরী যখন আমার বাড়িতে আসে তখন আমি চুপ করে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি। কিশোরী তাড়াতাড়ি ঘরে ঢুকে বলল, না হে ভায়া, আমাদের মেষ বাড়িতে এমন কিছু লোকজনের উপদ্রব হচ্ছে যে কি বলবো তোমায়। সেখানে আর বেশি দিন থাকা যাবে বলে মনে হচ্ছে না। তোমার মেস বাড়িতে আবার কি হলো? আরে আমাদের ম্যানেজার সে কোথা থেকে রমাকান্ত সান্যাল বলে একজনকে মেষ বাড়িতে নিয়ে এসেছেন। দিন কয়েকের জন্য লোকটি এখানেই থাকবেন। মেষের কোনো ঘর ফাঁকা নেই, তাই লোকটা সারা দিন এর ওর ঘরে ঘরে ঘুরে বেড়ায়। রাতের দিকে ম্যানেজারের ছোট ঘরের একপাশে শুয়ে পড়ে। তবে প্রত্যেক দিন সে এমন করে না। শুনেছি এই কলকাতায় কোন এক বড়সড় ব্যবসাদারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সেইখানেই সে থাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ব্যবসাদার নাকি কলকাতায় নেই, বাইরে কোথাও গিয়েছেন। সে এলে তারপরে ব্যবস্থা করা যাবে। তাই রমাকান্ত সান্যাল আমাদের মেষ বাড়িতেই এখন রয়েছেন। তাতে আপত্তি কোথায়? তোমাদের মেসে তো মাঝে মাঝে একজন করে নতুন লোক আসে, আবার চলেও যায় তো তারপর। তাহলে সমস্যা কোথায়? আরে তেমন কিছু হলে তো কোনো সমস্যাই ছিল না। ভদ্রলোক এখানে এসেই ভূতের গল্প জুড়ে বসেছেন। সন্ধেতে তাস খেলার আড্ডাতে তিনি ভূতের গল্প জুড়ে দিয়ে এমন অবস্থা করেছেন যে হাতে তাস নিয়ে সবাই তার ভূতের গল্প শুনতে শুরু করে। আরে বলো কি, এমন একজন লোকের কাছে যেতে পারলে তো বেশ ভালোই হতো। তুমি ভুলেও ওই ফাঁদে পা দিও না। ভদ্রলোক যে মিথ্যে কথা বলেন তা আমি বেশ ধরতে পেরেছি। তাতেই তার সঙ্গে তর্কাতর্কি, এবং যারা তার গল্প শুনে এর মধ্যেই বেশ তার অনুগামী হয়ে উঠেছে তারাও আমার বিরুদ্ধে কথা বলছে। শেষমেশ আমি বাধ্য হয়ে তার ঘর থেকে চলে গেলাম, বুঝলে। পরে ভদ্রলোক আমার কাছে এলে অবশ্য বলেছিল এসব নিয়ে তর্কাতর্কি করে শুধু শুধু দুজনের মধ্যে কোনো ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমিও দেখলাম তিনি ঠিকই বলছেন। সামান্য একটা ভূতের ব্যাপার নিয়ে তর্কাতর্কি করে কি হবে। আমিও সেখানেই বসেছিলাম, কিন্তু ভদ্রলোক যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেন সেটা বুঝেও চুপ ছিলাম। আরে তাতে কি হয়েছে? এই অবসর সময় তাস খেলতে খেলতে দু একটা ভূতের গল্প শুনতে পাচ্ছ, সেটাই তো বড় কথা। তাই নিয়ে তো রাগ করার কি আছে? রমাকান্ত সান্যাল বললেন তিনি নাকি এক সময় তন্ত্র সাধনা করেছেন, তাই অনেক কিছুই জানেন। এমনকি তিনি আমায় আমার হাত দেখে বললেন যে কোনো এক বেশ উচ্চস্তরের তান্ত্রিকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এই কথা তিনি বলে দিতে পারলেন তার কারণ মেষের যে কেউই তাকে তারানাথের কথা বলে থাকতে পারে। এটা তো মেষের যে কেউই বলতে পারবে। তুমি সেই কথা জিজ্ঞাসা করনি তাকে? করেছিলাম, কিন্তু ভদ্রলোক তো কোনো কিছুই উত্তর দেননি।
বড় অদ্ভুত ব্যাপার। তিনি যে কারোর কাছে কথাটা শুনে আমাকে বলেছে সেটা আমার মনে হচ্ছে, অথচ ভদ্রলোক বলছে কারো কাছে শোনেনি। সব থেকে বড় ব্যাপার, লোকটার কথা শুনে মনে হচ্ছে সে মিথ্যে বলছেন না, অন্তত এই ক্ষেত্রে। কিশোরী কেমন চিন্তামগ্ন হয়েছিল। বাইরে বৃষ্টি নামার উদ্যোগ হয়েছে দেখেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রামে করে আমরা মঠ লেনে এসে পৌঁছলাম। এক প্যাকেট পাসিং শোয়ার তেলেভাজা কিনে তারানাথের বাড়িতে যখন এলাম তখনও বুঝতে পারছিলাম কিশোরী মনে মনে লোকটার ব্যাপার নিয়েই ভেবে চলেছে। তাকে বললাম, আরে কি হলো, লোকটা না হয় এসব কথা বলেছে, তাতে এত চিন্তা করবার কি আছে? কিশোরী আস্তে আস্তে বলল, রমাকান্ত সান্যাল শুধু এই কথাই বলেনি, তিনি বলেছেন তিনি নাকি মৃত মানুষদের দেখতে পান, তাদের সঙ্গে কথা বলতে পারেন। এমনকি আমাদের এই মেষবাড়ির পিছনে খানিকটা যে ফাঁকা জায়গা আছে, সেখানে নাকি কোনো এক আত্মা বাসা বেঁধে রয়েছে। কিশোরীর এই কথায় আমি অবাক হয়ে গেলাম, কারণ তারানাথ যখন কিশোরীর বাড়িতে একবার গিয়েছিল তখন সে নিজেও এমন একটা কথাই বলেছিল। লোকটা যদি সেই কথাই বলে থাকে তাহলে সে নিশ্চয়ই কিছু জানে। তারানাথকে এই কথা বলতেই সে হেসে উঠেছিল এবং তারপর লোকটির যে কোনো ক্ষমতা আছে সে কথা বলে ওই সমস্ত কথা বলতে শুরু করেছিল। কিশোরী একসময় অধৈর্য হয়ে বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনি রমাকান্ত সান্যালের কথা শুনে তেমন কিছু বলবেন না, অথচ সে গল্প বলে মেষবাড়ির অনেককেই প্রায় হাত করে রেখেছে। তাতে কি হলো বলো তো? কেউ যদি কারোর কথা শুনতে ভালোবাসে তাতে আর আপত্তি কোথায়? আরে তোমার রাগ কেন হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ও আপনি বুঝতে পারবেন না। আপনি একটা গল্প বলুন তো, কোনো এক স্থানে থাকা এমন কোনো অশরীরীর ব্যাপারে বলুন, যাতে আমরা গোটা ব্যাপারটা সহজেই বুঝতে পারি। তারপর বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমাদের এখানে যে বাড়িটার কথা বললাম সে বাড়িটা তোমরা দেখলে, তারপরে তোমাদের ওই বাড়ির গল্পটা বলবো। তবে তার আগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক দিন আগের এক বন্যার গল্প মনে পড়েছিল। বন্যার সময় গ্রামে যে কি ভয়াবহ দুর্যোগ নেমে আসে সে তোমরা ধারণাও করতে পারবে না। আর তার মধ্যে ঘটেছিল এক অদ্ভুত ভৌতিক কাহিনী। যদি সেবার আমি নয়নপুরে সেই গ্রামে গিয়ে না পৌঁছাতাম তাহলে যে সেই ঘটনাটা কতদূর পর্যন্ত যেত সে কথা ধারণা করা সম্ভব নয়। তোমাদের সেই কথাই বলি, তাও দেখি একটা সিগারেট দাও। তারানাথ একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে চোখ বুজে বেশ আমেজ নিয়ে তাতে টান দিল। তারপর ধোঁয়ার বেশ কয়েকটা রিং ছেড়ে বলতে শুরু করল, আগেই বলেছি এ হলো এক ভয়ানক বন্যার গল্প। সেবার বাংলাদেশে প্রচণ্ড বন্যা হয়েছিল। নদীর কাছাকাছি থাকা গ্রামগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যারা নদী থেকে দূরে ছিল তারা কোনো রকমে বেঁচে যায়। ভয়াবহ বন্যার প্রভাবে গোটা বাংলাদেশে মড়ক লেগেছিল। বন্যার জলে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় অনেক মানুষ সেইখানে আটকা পড়ে মরেছিল। সেই বন্যার জলে থাকতে থাকতে কত মানুষ যে না খেতে পেয়ে আর অখাদ্য কুখাদ্য খেয়ে মরেছিল তার হিসেব নেই। তারপর সেই বন্যা চলে যাওয়ার পরেও দূষিত জল খেয়ে কত মানুষ মারা গিয়েছিল। বন্যা যখন আসে তখন থেকে শেষ হওয়া পর্যন্ত মানুষের প্রাণ নিয়ে যায় ছোট ছোট পিঁপড়ের মতো। কত মানুষ, ঘরবাড়ি, বৃদ্ধ, শিশু সকলেই ধ্বংস হয়ে যায় সেই বন্যার করাল গ্রাসে। বাংলাদেশে সেবার বন্যা হয়েছিল। বন্যা যখন হয় তখন আমি বাড়িতেই ছিলাম। আবহাওয়া খারাপ তা আগে থেকে বুঝতে পেরে বৃষ্টি নামার আগেই বাড়িতে ফিরে এসেছিলাম। গোটা বর্ষাকালটা বাড়িতেই ছিলাম। আমাদের গ্রামেও জল ঢুকেছিল, কিন্তু আমাদের বাড়িটা খানিক উঁচু করে তৈরি ছিল বলে ঘর পর্যন্ত জল ওঠেনি। উঠোনে জল জমা ছিল অনেক দিন। তার মধ্যে আমি গ্রামের দু একজনের সঙ্গে মাঝে মাঝে সেই জল ডিঙিয়ে বেরিয়ে পড়তাম, এখানে ওখানে ঘুরে বেড়াতাম। তাছাড়া তোমাদের তো বলেছি
জমা জল আমাদের দিঘি, পুকুর, খাল, বিল, মাঠ সব সমান করে দিত। তখন সেই জলেই মাছ ধরতাম। এইভাবেই গোটা বর্ষাকালটা কাটিয়ে ফেললাম। যেই জল নামতে শুরু করলো, অমনি একদিন আর বাড়িতে থাকতে না পেরে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে প্রায় মাসখানিকের মাথায় নয়নপুরের কাছাকাছি একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। নয়নপুরে বন্যা হয়েছিল। জল নেমে গেলেও কাদা কাদা হয়ে রয়েছে চারপাশ। গ্রামের জনজীবন একেবারে থমকে গেছে। আমি একটা গাছের তলায় বসে আছি। গ্রামের চারপাশে একটা নদী রয়েছে, তার পাশে বসলাম। কথাটা শুনতে অদ্ভুত লাগলো। আসলে নদীটা গ্রামের 3 দিক দিয়ে বেয়ে অন্য পাশে চলে গেছে। আমি যে পথ ধরে এসেছি সেই একটাই পথ আছে এই গ্রামে ঢোকার। গ্রামটা শেষ হয়ে গেছে সেই নদীর পাড়েই। গাছের তলায় একটা লোক বসে আছে দেখলাম। কাছে এগিয়ে যেতেই দেখতে পেলাম তার বয়স খুব বেশি নয়, 15 থেকে 16 বছর মতো হবে। গায়ের রং চাপা, একটা গামছা গলায় জড়িয়ে রাখা, পরনে খাটো করে পরা ধুতি আর একটা পাতলা জামা গায়ে। গুমড়ে গুমড়ে কাঁদছে মনে হয়। দূর থেকেই তার কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। আমি আর একটু এগিয়ে যেতেই জল কাদার মধ্যেই আমার পায়ের শব্দ শুনে সে চমকে উঠে আমার দিকে তাকালো। তাকাতেই দেখতে পেলাম ঠিকই ভেবেছি, 15-16 বছরের বেশি তার বয়স হবে না। এমন জায়গায় হঠাৎ করে আমায় দেখতে পেয়ে সে কেমন যেন চমকে উঠেছে। দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুছে সে গাছের আড়ালে সরে দাঁড়ালো। তারপর যেন আমায় দেখবার জন্য একটু এগিয়ে এসে দাঁড়ালো একপাশে। আমি বললাম, কিছু মনে করো না বাবা, বলছি এটা কোন গ্রাম? এ গ্রামের নাম নয়নপুর, তবে এখন আর গ্রাম না বলে শ্মশান বলাই ভালো। এখানে আর কোনো লোকজন নেই। ওই 2-1 ঘর যাও বা আছে, তারাও ওখান থেকে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি এসেছিলাম কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। ঘরে কিছু ছিল আর কিছু পাশের বাড়ি ছিল। উমা, এ কথা বলছো কেন? একটু আগেই তো তুমি বললে যে ওই গ্রামের নাম নয়নপুর। তাহলে? ঠাকুরমশাই, আপনাকে মিথ্যে বলবো কেন? সে অনেক ব্যাপার আছে। আপনি যাবেন কোথায়? এই দিকে তো আর কিছুই নেই। নদী আছে, নদী পেরিয়ে ওপারে যাওয়া যায়, কিন্তু ওদিকে অনেক দূর পর্যন্ত গ্রাম বলে কিছুই নেই। আর আপনাকে ফিরে যেতে হবে। এইখানে কোনো থাকার জায়গা পাবেন না। আমি বড় বিপদে পড়লাম। অনেকটা হেঁটে এসেছি আগের দিন থেকে। বলতে গেলে খানিকটা বিশ্রাম নিয়েই হাঁটছি। খাওয়া দাওয়াও অল্প কিছু করেছি, তবে এখন একটু বিশ্রাম প্রয়োজন। তাছাড়া বন্যার সময় বাড়িঘর যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমন পথঘাট, শ্মশান এবং জঙ্গলও হয়। কাদার মধ্যে দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু বিশ্রাম তো নেওয়া যায় না। তার কথায় উদ্বিগ্ন হয়ে তাকে বললাম, 2 দিন ধরে পথ চলেছি, একটু বিশ্রামের প্রয়োজন। তা বাবা, তুমি থাকবে কোথায়? আমি থাকবো পাশের গ্রামে। বললাম না আপনাকে, এখানে কিছু জিনিসপত্র নিতে এসেছিলাম। আর গরুর গাড়ি নিয়ে আমার মামা নিজেই এসেছে। সে গ্রামের দিকে গেছে, জল কাদার মধ্যে গরুর গাড়ি যাওয়া অসম্ভব। তবু সে ঠিক ব্যবস্থা করে ফেলবে। যাওয়ার পথে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আসলে গ্রামে যখন থাকতাম তখন এইখানেই বেশিরভাগ সময় এসে বসতাম কি না, তাই আর কি। তাহলে তো আমায় ফিরতে হবে। পরের গ্রামেই কোনো ব্যবস্থা করতে হবে। ঘুরে চলে আসতে যাব। এমন সময় সেই ছেলেটি, তার নাম রঘু, ওইখানে বলে রাখি। সে আমায় বলল, ঠাকুরমশাই, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। মামার বাড়িতে আমি, মামি আর মামা ছাড়া আর কেউ থাকে না। সেখানে আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। তবে গরুর গাড়িতে যেতে একটু কষ্ট হবে এই জল কাদার মধ্যে। আমি গ্রামের ছেলে রঘু, এতে আমার কোনো অসুবিধে নেই। তাছাড়া গোটা পথটা তো পায়ে হেঁটেই এসেছি। গরুর গাড়িতে অসুবিধা খুব একটা হবে না। হ্যাঁ, তোমাদের যদি অসুবিধা না হয় তবেই। একটু পরেই গরুর গাড়ি চলে এলো। গরুর গাড়িতে রঘুর মামা বৃন্দাবন বসেছিল। সে আমায় দেখে হাত জোড় করে নমস্কার করল। কি সৌভাগ্য ঠাকুরমশাই, এই এমন বিপদের সময়ে আপনাকে পেয়ে বড় ভালো লাগলো। চলুন চলুন, এই 2 দিন আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে কিন্তু আপনাকে। হ্যাঁ, তাছাড়া এমন এক বিপদে পড়েছি আমরা, আপনি আমার সঙ্গেই চলুন। রঘু তার মামাকে কিছু বলার চেষ্টা করল,
বুঝতে পারলাম বিপদের কথাটা রঘু আমায় কোনো কারণে বলতে চাইছিল না, অথচ বৃন্দাবন অকপটে সেই কথা বলল। আমি আর রঘু গরুর গাড়িতে গিয়ে উঠলাম। গরুর গাড়িতে হাঁড়ি, কড়াই, বেশ কিছু জিনিসপত্র, কাপড়ের বাঁধা পুঁটুলি সব কিছুই রয়েছে। চলতে চলতে বৃন্দাবন বলল, যদি সময় মতো আসতে পারতাম রঘু, তাহলে বোধহয় জয়াকেও বাঁচাতে পারতাম। এখন আর কি যে হবে, তোর বাপটাকেই যদি বাঁচাতে পারি তাহলেও তো। বাবার কিছু হবে না, আমরা আছি তো মামা। আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হতে দেব না, সবসময় আমরা সঙ্গে থাকবো। ব্যাপারটা কি বলো তো বৃন্দাবন? রঘু বোধ হয় আমাকে বিশ্বাস করে কিছু বলতে চাইছে না, তুমি বলো। না না, সেই ব্যাপার নয় ঠাকুর মশাই, রঘু অমন নয়। আসলে মাকে হারিয়ে হঠাৎ করেই কেমন যেন হয়ে গেছে ছেলেটা। আর কেউ বিপদে পড়ুক তা তো সে চায় না, তাই সে আমাদের বিপদের সঙ্গে আর কাউকে জড়িয়ে ফেলতে চায় না। কিন্তু সবসময় বিপদের মোকাবেলা তো আর একা করা যায় না রঘু। আমার মনে হয় তোমরা যদি আমায় পরিষ্কার করে বলো সব কিছু, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। আমি বলেছি ঠাকুর মশাই, গরুর গাড়ি নিয়ে ফিরতে খানিকটা সময় লাগবে, তার মধ্যে সব কিছুই আপনার বোধহয় শোনা হয়ে যাবে। এই বলে বৃন্দাবন বলতে শুরু করলো। বৃন্দাবন এলোমেলোভাবে কিছু না বলে আমায় গোটা ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছিল। আমি তোমাদের আমার মতো করেই বলছি। এই যে গ্রাম, এই গ্রামের নাম নয়নপুর, এর পাশের গ্রামের নাম ধবলপুর। সেই গ্রামে বৃন্দাবন আর তার বোন জয়া থাকত। বৃন্দাবনের বাবা মা মারা যাওয়ার পর থেকে বৃন্দাবন আর জয়া সেখানেই থাকত। এই নয়নপুর গ্রামের নিতাইয়ের সঙ্গে জয়ার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা বৃন্দাবনের বাবা বেঁচে থাকতে থাকতে না হলেও পরে হয়েছিল। তো যাই হোক, তারপর বছর ঘুরতে না ঘুরতেই রঘুর জন্ম হয়। রঘুর বয়স এখন 16 বছর। 14 বছর বয়স থেকেই রঘু তার মামা বৃন্দাবনের সঙ্গে থাকে আর গরুর গাড়িতে করে ঘুরে ঘুরে ব্যবসা করে। তাদের ব্যবসাটা একটু অন্যরকম। এই মালপত্র, শস্য, ধান, চাল, এটা ওটা এখানে ওখানে নিয়ে যাওয়া, হাটে বাজারে নিয়ে ঘোরাঘুরি করা। এইবার তারা গিয়েছিল অনেক দূরে এক মহাজনের কাছে মাসখানেকের জন্যে কাজ করতে। বন্যা হওয়ায় তারা সেখান থেকে কোনো রকমে চলে আসে, কিন্তু এখানে এসে খবর পায় একদিন রাতে রঘুর মা জয়া জলে ডুবে মারা গেছে। যেদিন তাদের বাড়ির পিছনে নদীর জল ফুলে উঠেছিল সেই দিনই কাণ্ডটা ঘটে। কিন্তু তারপর থেকে নিতাই কেমন যেন হয়ে গেছে। গ্রামের লোকেরা নিতাইকে খুঁজে পেয়েছিল তার ঘরের মধ্যেই অচেতন অবস্থায়। তারাই তাকে নিয়ে গিয়ে রেখেছিল। তাদের ঘরে জল ঢুকে গিয়েছিল। রঘু আর বৃন্দাবন আসে তার 2 দিন পরে। তখন থেকে নিতাই কেমন যেন হয়ে রয়েছে। ওরাই তাকে নিয়ে যায় পাশের গ্রাম ধবলপুরে। কিন্তু কি হয়েছিল সেই কথা কেউ জানে না। জয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। ওরা মনে করেছে বন্যার জলে জয়া ডুবে গেলেও নিতাই কোনো রকমে বেঁচে ফিরে এসেছে সেখান থেকে। কিন্তু রাত হলেই শুরু হয় সমস্যা। নিতাই বারবার জয়ার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, আর তার সঙ্গে আর একটা কারোর কথা বলে। সেটা যে কে তা কিন্তু কেউ বুঝতে পারে না। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এখানকার জিনিসপত্র এবং ঘর থেকে বাকি সব কিছু নেওয়ার জন্যে ওরা আজকে এখানে এসেছিল, আর এইখানেই ওদের সঙ্গে আমার দেখা। বৃন্দাবন বলল, রঘুর বাবাকে আমি অনেক দিন ধরে দেখেছি। সাহসী, শক্ত মনের মানুষ। অনেক বিপদেও তাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। এই গ্রামে এর আগেও বন্যা হয়েছিল। নিতাই নিজের হাতে সমস্ত কিছু ব্যবস্থা করেছিল। আমাদের বাড়িতে গিয়ে উঠেছিল। আমাদের গ্রামটা একটু উঁচুর দিকে, তো ওইখানে বন্যার জল সহজে উঠতে পারে না। কিন্তু এবার যে কি হলো, জ্ঞান ফেরার পর থেকে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আর রাতের অন্ধকার নামলেই সে ভীষণ ভয় পায়, যেন যেন সে কাউকে দেখতে পায়। কাউকে দেখতে পায় মানে? কাকে দেখতে পায়? মাকে দেখতে পায়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না ঠাকুর মশাই, কিছু একটা ব্যাপার হয়েছিল।
তারপর থেকে এই গ্রামে বড় উপদ্রব শুরু হয়েছে। এই রাতের বেলা এই গ্রামের লোকেরা কালো কালো ছায়ার মতো কাকে নাকি দেখতে পায়। একে তো এই বন্যা, তার উপর এই এমন উপদ্রব, তাই অনেকেই গ্রাম ছেড়েছে। এমনি এমনি কি আর আমি আপনাকে বলেছিলাম গ্রামটা শ্মশান হয়ে গেছে? একটা বিপর্যয় নয়নপুরের মাথার উপরে একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে তা বুঝতে পারছিলাম। কালো মেঘের মতো বিপদটা নয়নপুরকে চারপাশ থেকে যেন ঘিরে ধরেছে। কিন্তু আসল বিপদটা কি? নিতাই কি এমন দেখেছিল সেই রাতে যার জন্যে তার এমন অবস্থা হয়েছে? আর জয়ারই বা কি হলো? কথাগুলো মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছিল। গোটা পথে বৃন্দাবন আর রঘু মিলে এই দুই গ্রামের এবং তাদের বাড়ির কথাই বলল। একসময় রঘু বলল, আমাদের বাড়ির পিছনে নদীর যে ঘাটটা ছিল, সেই ঘাটটা ভালো নয়। বাবা মাঝে মাঝে বলতো রাতের বেলা ওইখানে নাকি মাঝে মাঝে বাবা মা কাউকে দেখতে পেত। আমার মনে হয় ওরাই কিছু করেছে। কিন্তু নিতাই তাহলে সে কথা বলছে না কেন? তোমরা এত জিজ্ঞাসাবাদ করার পর সে কথা তো তোমাদেরকে বলতেই পারতো। তার তো এভাবে চুপ করে থাকার কথা নয়। তাহলে জানি না, তবে আমার মনে হয় সে ভীষণ ভয় পেয়েছে। শক্তপোক্ত সাহসী একটা মানুষ প্রচণ্ড ভয় পেয়ে কেমন যেন হয়ে গেছে। ওই জন্যই তো বললাম যে আপনি চলুন, আপনি গিয়ে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারেন। কথায় কথায় পাশের গ্রামে বৃন্দাবনের বাড়িতে চলে এলাম। এদিকটা সত্যি উঁচু। অবাক হলাম, এই গ্রাম ছেড়েই আমি পাশের গ্রামে গিয়েছিলাম। বৃন্দাবনের বাড়িতে আসতেই একটা বউ বেরিয়ে এলো। মাথায় ঘুমটা দেওয়া ছিল। আমায় দেখে ভালো করে ঘুমটাটা টেনে সে আমায় প্রণাম করতে এলো। আমি পায়ে হাত দেওয়া পছন্দ করি না, তা তো তোমরা জানোই। তাকে সে কথা বলে পায়ে হাত দেওয়া থেকে বিরত করে আশীর্বাদ করে বললাম, তোমাদের বাড়িতে কিছু একটা ব্যাপার রয়েছে। এই বাড়িতে ঢোকার পরেই আমি তা অনুভব করতে পেরেছি। কথাটা মিথ্যে নয়। গরুর গাড়ি থেকে নেমে রঘু আর বৃন্দাবন জিনিসপত্রগুলো বাড়িতে ঢোকানোর জন্য তৈরি হচ্ছিল। আমি এই বাড়ির চৌহদ্দির ভিতরে পা দেবার সঙ্গে সঙ্গেই মনে হলো বাতাসটা যেন কেমন হয়ে রয়েছে। একটা তীব্র ভ্যাপসা গন্ধ চারপাশের বাতাসে যেন ছড়িয়ে রয়েছে। তাছাড়া আরও কিছু লক্ষণ আমি অনুভব করতে পেরেছিলাম। বৃন্দাবনের বউকে সেই কথা বলতেই সে বলল, আমিও তো তাই বলেছি ঠাকুর মশাই। রাতের দিকে মাঝে মাঝে কেমন যেন একটা আঁশটে গন্ধ পাওয়া যায় ওই বাতাস বাড়িতে। সে কিছু একটা বিপদ হচ্ছে, বুঝলেন? আপনি আসুন, ঘরে আসুন। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। রঘুর সঙ্গে ঘরে যাওয়ার জন্য বারান্দার উপর উঠে এসেছি। এমন সময় দেখি দরজার কাছে দাঁড়িয়ে একটা লোক সোজা আমার দিকে তাকিয়ে আছে। রোগা, লম্বা চেহারা, চোখের তলায় কালি, চোখের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ, খালি গা, একটা ধুতি কোমরে জড়িয়ে রাখা রয়েছে। সে একভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল। তারপরে ঘরের ভিতর চলে যেতেই বৃন্দাবন কানের কাছে আস্তে করে বলল, এই হলো নিতাই, ওই যার কথা আপনাকে বলছিলাম না। তাকে দেখেই আমি চমকে উঠেছিলাম। একটা বিপদ যে নিতাইকে কেন্দ্র করেই এই বাড়িতে বাসা বেঁধেছে তা বুঝতে আমার এক মুহূর্ত দেরি লাগেনি। বুঝতে পারছিলাম নিতাইকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এক টানা কথাগুলো বলার পর তারানাথ একটু চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে নিতাইয়ের স্ত্রী জয়া ওই বন্যাতে মারা যায় এবং তারপর থেকেই নিতাই চুপচাপ হয়ে গেছে, তাই তো? আপনি বৃন্দাবনের সঙ্গে তার বাড়িতে গিয়ে নিতাইকে দেখতে পেয়েই বুঝতে পারলেন কিছু একটা ব্যাপার ঘটেছে, কিন্তু ব্যাপারটা কি? এত সহজে তো সবকিছু বোঝা সম্ভব নয়। কিছুক্ষণ সেখানে থেকেই আবিষ্কার করলাম বৃন্দাবনের বাড়ির পিছনে একটা ছোট মতো মজার ডোবা রয়েছে। গাছের ডালপালার নোংরা ওটার উপর ছড়িয়ে রয়েছে। সেখানে জল ভালো করে দেখা যায় না, বলা চলে ছোট ছোট জলজ গাছে ভরে উঠেছে। বৃন্দাবনকে সেটা দেখাতেই বলল, জায়গাটা তেমন ভালো না,
নোংরা ময়লা টয়লা ফেলি। বহুদিন আগে ওখানে ভালো জল ছিল, তারপরে নিজে নিজেই কিরকম জলটা নষ্ট হয়ে যায়। রাতের দিকে ওদিকটায় আমরা কেউ তেমন আর যায় না। তাছাড়া ডোবার আশেপাশে রাতের বেলা শেয়াল ঘোরাঘুরি করে তো। কথাটা মিথ্যে নয়, বন্যার পরে এসব সমস্যা আরো বেড়ে যায়। সাপ খোপেরও ভয় থাকে। বিকেল পর্যন্ত পিছনের দিকের জানলাটা দিয়ে সেই ডোবার দিকটা লক্ষ্য করছিলাম। কেমন যেন মনে হচ্ছিল ডোবাতে কিছু একটা ব্যাপার তো আছে। ওরা ব্যস্ত হয়ে রইল কাজে। দুপুরের দিকে রঘু আমার খাবারটা আমার ঘরে দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম। শরীর ক্লান্তই ছিল, বেশ ভালো ঘুম হলো। সন্ধ্যাবেলা যখন উঠেছি তখন দেখি দাওয়ার কাছে বসে রঘু আর বৃন্দাবন কি যেন কথা বলছে। আমায় দেখতে পেয়ে বৃন্দাবন বলল, ঠাকুরমশাই, এই তো উঠে পড়েছেন। আপনি কিছু বুঝতে পারলেন? একবার নিতাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখবেন নাকি? বলবো, তবে আজ নয়। আজকে রাতটা আমি দেখতে চাই, কাল কথা বলবো। আচ্ছা রঘু, একটা কথা বলো তো আমায়। তোমার বাবা এর মধ্যে তোমার সঙ্গে কথা বলেছে? খুব বেশি নয়, যেটুকু বলেছে মাকে নিয়েই বলেছে। মাকে সে বাঁচাতে পারেনি, অনেক চেষ্টা করেছিল। ওই জলে ডুবেই তো মা মারা গেল। কিভাবে সে মারা গেল সেই ব্যাপারে কিছু বলেছে? না, আর কিছু বলেনি। বেশি কিছু জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। তার শরীরও খারাপ হচ্ছে, রাতে ভালোভাবে ঘুমায় না, ভালোভাবে কিছু খায় না। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছিলাম, সে বলেছিল খাওয়া ঘুম এগুলো একেবারে কমে গেছে, মনের ভিতর কিছু একটা হয়েছে, আর তার জন্য এইসব হচ্ছে। কিছুদিন পর তো আমাদের আবার বেরিয়ে পড়তে হবে, তাই ভেবেছি নিতাইকেও সঙ্গে করে নিয়ে যাব, তাহলে ওর মনটা একটু ভালো হবে। ঠাকুরমশাই, আমারও বোনটা মরেছে। দুঃখ যে আমারও হয়নি তা কিন্তু নয়, কিন্তু কিন্তু সব তো মেনে নিতে হবে। সব মেনে নিয়ে তারপর আমাদেরকেও তো বাঁচতে হবে, তাই না? রঘুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বৃন্দাবনের চোখের কোণে জল। আমি বললাম, বৃন্দাবন, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না, কিন্তু যা হতে চলেছে তা তো বদলানো যাবে। আজ শনিবার, নিতাইকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। আজ রাতে কিছু একটা হতে পারে বলে মনে হচ্ছে। আর চলো তো একবার দেখে আসি নিতাইকে। বৃন্দাবন আর রঘুর সঙ্গে নিতাইয়ের ঘরের কাছে এসে দাঁড়ালাম। নিতাই জানালার কাছে চুপ করে দাঁড়িয়ে পিছনে ওই ডোবাটার দিকেই তাকিয়ে দেখছে। বৃন্দাবন আর রঘু দুজনে একে অপরের মুখ চাওয়াচাবি করল। আমি একবার গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলাম, নিতাই, তোমার সঙ্গে একটু কথা ছিল, ভিতরে আসবো? নিতাই কিছু বলল না। আমি ভিতরে ঢুকলাম। আমার সঙ্গে বৃন্দাবন আর রঘু এলো। নিতাই এবার মুখ ঘুরিয়ে তাকালো আমাদের দিকে। তারপর আমাদের তিনজনকেই অবাক করে দিয়ে বলল, কে বলেছে জয়া মরে গেছে? জয়া আছে, জয়া আমার কাছেই আছে। এই রঘু, তোর মা আমাকে ছেড়ে চলে যায়নি, তোর মা আছে। রাত হলে সে আসবে। তোরা তাকে দেখতে পাস না, কিন্তু আমি দেখতে পাই। নিতাইয়ের কথাগুলোর মধ্যে একটা অপ্রকৃতিস্থ ভাব ছিল। তবু বললাম, নিতাই, সেদিন রাতে কি হয়েছিল বলো তো? যেদিন জয়া জলে ডুবে মারা যায় সেদিন? নিতাইয়ের চোখটা যেন মুহূর্তের মধ্যে কেমন জ্বলে উঠল। সে দুপা এগিয়ে এলো আমাদের দিকে। দ্রুত বৃন্দাবন আর রঘু কেমন যেন চমকে উঠল। আমি চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি নিতাইয়ের চোখের দিকে। নিতাইয়ের চোখের তারা যেন তীর তীর করে কাঁপছে। বাইরে সন্ধ্যের অন্ধকারটা গাঢ় হতে শুরু করেছে একটু একটু করে। হঠাৎ করে নিতাই দুহাতে মুখ ঢেকে মাটির উপরে বসে পড়ল। বৃন্দাবন এগোতে যাচ্ছিল, আমি তাকে বাধা দিলাম। একটু পরেই নিতাই হাত সরিয়ে তাকালো আমার দিকে, তারপর বলল, আমার চোখের সামনে
ওকে নিয়ে চলে গেল। আপনি আপনি সাধু মানুষ, আপনি বুঝতে পারবেন, আপনি অনেক কিছু বুঝতে পারেন। আপনাকে সব বলবো আমি। আমি হাতের ইশারায় রঘুকে জানালাটা বন্ধ করে দিতে বললাম। দরজা জানলা বন্ধ করে মাটির উপরে নিতাই বসে পড়েছে। আমিও তার পাশে বসলাম। বৃন্দাবন আর রঘু বিছানাটার এক পাশে চুপ করে বসে আমাদের দেখতে লাগলো। নিতাই খানিকক্ষণ চুপ করে থেকে একবার রঘু আর একবার বৃন্দাবনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। সেদিন রাতে আমি বুঝতে পেরেছিলাম বন্যা হচ্ছে। জল আর একটু উঠলেই আমাদের ঘরে ঢুকে পড়বে। তাই সব জিনিসপত্র গুছিয়ে জয়াকে বলেছিলাম তৈরি হয়ে থাকতে। আমি এখান থেকে যাওয়ার ব্যবস্থা করছি। রাতের বেলা তখন তো আর গরুর গাড়ির ব্যবস্থা করা যাবে না, তাই বৃষ্টি থামলেই হাঁটা পথে বেরিয়ে পড়ব। জল উঠতে উঠতেই আমরা এই গ্রামে বৃন্দাবনের কাছে চলে আসব। আমার কথা শুনে জিনিসপত্র গোছাতে লাগলো জয়া। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি রাধানাথের বাড়িতে কিছু জিনিসপত্র রেখে আসবো বলে গেছিলাম। সব তো আর দুজন মিলে টেনে আনতে পারবো না। রাধানাথের সঙ্গে কথা বলে যখন বাড়ির কাছে এসেছি, ঠিক এমন সময় মনে হলো বাড়ির চারপাশে যেন একটা কালো ধোঁয়া মতো ছড়িয়ে রয়েছে। সেই ধোঁয়ার ভিতর থেকে আমার বাড়িটাকে দেখা যায় না। আসার সময় দরজা বন্ধ করে রেখে এসেছিলাম। তাড়াতাড়ি বাড়িতে ঢুকে দরজা খুলতেই দেখতে পেলাম বারান্দা পেরিয়ে ঘরের ওপাশে পিছনের দিকে দরজাটা খোলা, আর ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে একটা বুড়ি। বুড়ি? হ্যাঁ, বুড়িটা আমার পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর শুনতে পাচ্ছি জয়া মাঝে মাঝে চিৎকার করার চেষ্টা করছে। জলে ডোবার সময় মানুষ যেমন ভাবে অল্প অল্প চিৎকার করতে পারে, ঠিক তেমন ভাবেই চিৎকারটা শুনতে পাচ্ছি। দৌড়ে গেলাম বারান্দা দিয়ে পেছনের দিকে। যেই বুড়িটা মুখ তুলে তাকালো আমার দিকে, দেখি বিভৎস তার চোখের দৃষ্টি। লাল টকটকে তার দুটো চোখ, মুখে অদ্ভুত হাসি। গোটা শরীরটা যেন জলে ভেজা। তার মাথার সাদা চুলগুলো পায়ের তলা পর্যন্ত এসে পড়েছে। যেন মনে হলো সেই সাদা চুলের কয়েকটা গোছা জলের ভেতরে ঢুকে গেছে। আমি দরজার কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেলাম নদীর জলের ভেতরে পড়ে জয়া হাবুডুবু খাচ্ছে। কিন্তু জয়া সাঁতার কাটতে পারে, খুব ভালো সাঁতার কাটতে পারে। এইটুকু জলে তার এমন হাবুডুবু খাওয়ার কথা নয়। জলের কোনো স্রোত নেই, একটু একটু করে জল বাড়তে শুরু করেছে। আমাদের বাঁশের খুঁটি পেরিয়ে জল উপরে উঠে আসছে। আমি সেই বুড়িটার দিকে তাকালাম, বুড়িও আমার দিকে তাকালো। তার সাদা দাঁতের শাড়ি আর চোখ দেখে বোঝা যায় সে মানুষ নয়। কিন্তু আমি সেই দিকে গুরুত্ব দিলাম না, ঝাঁপিয়ে পড়তে গেলাম জলে। কিন্তু কি যেন আমায় আটকে ফেললো। পেছন থেকে সেই সাদা চুলের গোছা শক্ত দড়ির মতো আমার গলার উপরে চেপে বসেছে। আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল ঘরের ভিতরে। আবার তাকিয়ে দেখি জয়া হাবুডুবু খেতে খেতে প্রায় ডুবে যাচ্ছে। কোনো রকমে শরীরের সমস্ত শক্তি একত্র করে ছুটে গেলাম আবার। একবার সেই চুলের রাশি আর আমায় আটকাতে পারল না। ঝাঁপিয়ে পড়লাম জলে। কিন্তু ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম জয়া এইমাত্র মারা পড়েছে। জলের তলায় অন্ধকার। এই ভীষণ অন্ধকারের মধ্যে জয়াকে জড়িয়ে ধরতেই বুঝতে পারলাম সে কেমন যেন নিথর হয়ে গেছে। ভয়ে বুকের ভেতরটা শিউরে উঠল। আরে ঠিক তখনই মনে হলো আমার পিছনে জলের মধ্যে কে যেন একটা এসে দাঁড়িয়েছে। এতটা পর্যন্ত শুনতে পেলাম নিতাইয়ের মুখে। ঠিক সেই সময়
বাইরে জানলার দিকে তাকিয়ে নিতাই প্রাণপণে চিৎকার করে উঠল, ওই 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 যে ওই যে ও আবার এসেছে, আবার এসেছে, ও আবার এসেছে, ওই যে ওই যে ওই যে। আমার নিষেধ শোনার আগেই সঙ্গে সঙ্গে বৃন্দাবন ছুটে গেল জানলার দিকে। জানলাটা হাট করে খুলতেই দেখতে পেলাম সেইখানে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে মানুষ। তার মুখে অদ্ভুত হাসি। বৃন্দাবন আর রঘু আর নিতাই প্রায় একসঙ্গে বলে উঠল, জয়া। আর ঠিক সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল জানলার কাছ থেকে। তার আগেই দেখতে পেয়েছিলাম নিতাইয়ের চোখে মুখে কেমন যেন ফুটে উঠেছে একটা অদ্ভুত ভয়। জানালা খোলার পরে যাকে দেখা গেল, মানে সেই নিতাইয়ের বউ, আপনি দেখেছিলেন? কেউ একটা যে দাঁড়িয়ে রয়েছে সেটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু ভালো করে বোঝার আগেই হাওয়ায় মিলিয়ে গেল সে। নিতাইয়ের দু চোখে তখন ফুটে উঠেছে অদ্ভুত ভয়। সে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। বৃন্দাবন প্রায় দৌড়ে এলো নিতাইয়ের কাছে। ও রঘু থতমত খেয়ে বসে রয়েছে বিছানায়। কি করবে বুঝতে পারছিল না। আমি এইবার এগিয়ে গেলাম জানলার কাছে। জানলার পাল্লাটা বৃন্দাবন বন্ধ করে দিয়েছিল। সেটা খুলতেই বাড়ির পিছনের দিকে সেই ডোবাটার দিকে আমার নজর পড়ল। কোথাও কেউ নেই। ফিরে এলাম নিতাইয়ের কাছে। নিতাই বলল, ঠাকুরমশাই, আমি বললাম না অন্ধকার নামলে জয়া আসে। আমি ওকে বাঁচাতে পারিনি, তার জন্যই হয়তো ঘুরে ফিরে ও বারবার আমার কাছে আসে, কিছু একটা বলতে চায় আমাকে। নিতাই কথা বলছে ঠিকই, কিন্তু আমি তাকিয়ে রয়েছি বৃন্দাবনের দিকে। বৃন্দাবন কেমন থতমত খেয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার কি হলো বৃন্দাবন? বৃন্দাবন। বৃন্দাবন যেন একটা ঘোরের মধ্যে তাকিয়েছিল নিতাইয়ের দিকে। আমার কথা শুনে সে আমার দিকে যখন তাকালো, তার দুটো চোখ বিস্ফারিত হয়ে উঠেছে। সে রঘুর দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ঠাকুরমশাই, ওটা কে। আমি 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 বুঝতে পেরেছি। আমার বাবা মারা যাবার সময় এমন হয়েছিল। বৃন্দাবনের কথায় ঘরের মধ্যে সকলেই যেন কেমন চুপ করে গেল এক মুহূর্তে। দরজার কাছে তখন বৃন্দাবনের বউ গোপী এসে দাঁড়িয়েছে। তারও চোখে মুখে ভয়। গোপী দরজা খুলে ভিতরে এসে ঢুকল। তারপর বলল, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, রান্নাঘর থেকে চিৎকার শুনে আমি তাড়াতাড়ি চলে এলাম। নিতাই আবার জয়াকে দেখতে পেয়েছে আজকে আবার। আমি তো জানতাম ও আবার আসবে, কিন্তু কেন যে বারবার আসছে, কেন যে বারবার দাদাকে ভয় দেখাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। আমি যেন একটু একটু করে ব্যাপারটা বুঝতে পারছিলাম। ওটা যে জয়া নয় তা আমায় আর বলে দিতে হবে না, কিন্তু কে? জয়ার মতো করে কে বারবার দেখা দিচ্ছে নিতাইকে? অশরীরী আত্মারা মাঝে মাঝে রূপ বদল করতে পারে। রূপ বদল করে কিংবা কারোর মনে থাকা কোনো মানুষের মতো ভেগ ধরে সে আসতে পারে। জয়ার রূপ ধরে অন্য কেউ এসেছে। আমি তখন গোপীকে সেখান থেকে চলে যেতে বললাম। একবার বাইরে বেরিয়ে এসে বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কিছু নেই। আমার সঙ্গে সঙ্গে বৃন্দাবনও এসেছিল। রঘু বসেছিল নিতাইয়ের কাছে। বৃন্দাবন বলল, আজকে শনিবার, শনিবার বলেই কি আপনি বলেছিলেন যে আজকে কিছু একটা হতে পারে? এমন সময় যদি নিতাই জয়াকে দেখতে পায়, তাহলে সারা রাতটা কাটবে কি করে? নিতাই আর জয়ার মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে, যেটা যেটা আমরা এখনো জানি না। আচ্ছা বৃন্দাবন, তুমি আমার থেকে কোনো কিছু লুকিয়ে যাচ্ছ না তো? কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই। তবে ছোটবেলায় একবার এমন ঘটনা হয়েছিল। তখন আমি জয়া দুজনেই ছোট। আমাদের বাড়িতে মা মাঝে মাঝে কাকে যেন দেখে ভয় পেত। তারপর অবশ্য সব ঠিক হয়ে গেছিল, কিন্তু বাবার মৃত্যুর সময়। কি হয়েছিল? বাবার মৃত্যুর সময় কি হয়েছিল?
বৃন্দাবন একবার যেন উসখুস করল, তারপর বলল, বাবা যখন মারা যায় তার আগে মাঝে মাঝে কাকে নাকি দেখতে পেত। ঠিক করে বলতে পারতো না, বাবার শরীর অসুস্থ ছিল তো বিছানায় পড়ে থাকতো বেশিরভাগ সময়, আর রাত হলেই জানলার দিকে তাকিয়ে অমন করে চিৎকার করত। মাঝে মাঝে তো বলতো যে ঘরের মধ্যে তার মাথার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু এতগুলো দিন কেটে গেল, নিতাইকে যদি মারার হতো তাহলে তো আগেই মারতে পারত। তাহলে তাকে না মেরে এমনভাবে ভয় দেখাচ্ছে কেন? জানি না। আজকের রাতটা আমাদের সবাইকে জেগে কাটাতে হবে। তোমার বউকে বলো শুয়ে পড়তে, তেমন হলে রঘুকেও ঘুমিয়ে পড়তে বলো। নিতাই তার ঘরে একা ঘুমায় তো, তার ঘরের বাইরেই আমরা আজকে রাত কাটাবো। তুমি না চাইলে নাও থাকতে পারো। আমিও থাকবো ঠাকুরমশাই, কিন্তু আপনি কিছু সন্দেহ করছেন নাকি? নয়নপুর গ্রামে একটা কালো ছায়াকে মাঝে মাঝে অনেকে দেখতে পেত, বিশেষ করে জয়ার মৃত্যুর পরে। সেই কালো ছায়াটাই কি নিতাইয়ের পিছে পিছে এখানে এসেছে? আমি উত্তর করলাম না। বৃন্দাবনের কথাটাই বোধহয় ঠিক। নিতাই এখানে চলে আসার পর সেই ছায়াটা এখানে এসেছে। কিন্তু কেন? নিতাইকে সে মারতে চায় নাকি অন্য কিছু? বৃন্দাবন নিজের মনে বলতে লাগলো, আমাদের ছোটবেলায় তখন ওই ডোবাটা অমন ছিল না, পরিষ্কার জল ছিল। একটু খারাপ থাকলেও ওই ডোবার কাছে দিনের বেলা মাঝে মাঝে আমরা যেতাম। ছোটবেলায় মাঝে মাঝে ডোবার কাছে গেলে জয়া ভয় পেত। কাকে যেন দেখতে পেয়েছিল দু একবার, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। অদ্ভুত লাগতো, কিন্তু কি করব? বাবা তারপরে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছিল, তখন কিন্তু সব ঠিক হয়ে গিয়েছিল। বৃন্দাবন আর কিছু বলল না। একটু পরেই আমরা ঘরে চলে এলাম। গোপী রাতের খাবারের ব্যবস্থা করেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ঘরে গেলাম তখন জানতে পারলাম যে নিতাই খায়নি। নিতাইয়ের ঘরে উঁকি দিয়ে দেখি সে বিছানার উপর চুপ করে বসে আছে, তার মুখটা জানলার দিকে, ঘরের জানালা বন্ধ। আস্তে আস্তে বললাম, নিতাই, নিতাই, রাতে যে কিছু একটা হবে সেটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি। একটু সাবধানে থেকো। কোনো বিপদের আশঙ্কা হলেই আমায় কিন্তু বলো, আমি বাইরেই আছি। নিতাই কোনো উত্তর করল না, আমার দিকে তাকালোও না। রাতের বেলা নিতাই কেমন যেন অন্যরকম হয়ে যায়, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। আমি চলে এলাম। রঘু ঘোরাঘুরি করছিল, তাকে আমি আর বৃন্দাবন মিলে পাশের ঘরে পাঠিয়ে দিলাম। গোপী নিজের ঘরে চলে গেছে। এখানে পাশাপাশি অনেকগুলোই ঘর আছে। আমি আর বৃন্দাবন বারান্দার উপর বসে আছি। বৃন্দাবন আমার তামাক খাওয়ার কথা গ্রামেরই কারোর কাছ থেকে শুনেছিল হয়তো, তাই আমার জন্য তামাক জোগাড় করে এনে হুঁকো টিকে সব কিছু তৈরি করেই রেখেছিল। গুড়ুক গুড়ুক করে তামাক খাচ্ছিলাম বৃন্দাবনের পাশে বসে। বৃন্দাবন কথা বলে চলেছে। এইভাবেই বেশ খানিকটা সময় কেটে গেল। বেশ একটু রাত হতেই আমি বললাম, আজ আর বোধহয় কিছু হবে না বৃন্দাবন, তুমি গিয়ে শুয়ে পড়ো বরং। শুধু শুধু রাত জেগে কোনো লাভ নেই। ঠিকই বলেছেন ঠাকুরমশাই, আমারও বড় ঘুম পাচ্ছে। আমি যাই। যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু আমাকে ডাক দেবেন। আমার ঘুম বড় পাতলা, একবার ডাকলে আমি উঠে পড়ব। বৃন্দাবন চলে যাবার পরে আমি বারান্দায় চুপ করে বসে রইলাম। আকাশে কালো মেঘ জমেছে, চাঁদটারও অল্প অল্প আলো দেখা যাচ্ছে। সেই আলোতেই বাড়ির সামনের উঠোনটা ঝকঝক করে উঠেছে। এদিকে তাকিয়ে থাকতে থাকতে অতীতের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। কতদিন আগের সব কথা স্মৃতির পাতা থেকে উঠে এসে চোখের সামনে ধরা দিচ্ছিল। সেদিকে দেখতে দেখতেই কেমন যেন বিহ্বল হয়ে পড়েছিলাম। হঠাৎ করে একটা শব্দে আমার ঘোর কেটে গেল। শব্দটা এলো কোথা থেকে? প্রথমে বুঝতে পারলাম না, তারপরে মনে হলো নিতাইয়ের ঘর থেকে।
বারান্দা থেকে উঠে নিতাইয়ের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। নিতাই ঘরের ভিতরে মাটির ওপরে বসে আছে, দুটো হাত দিয়ে যেন মাটির ওপরে কিছু একটা ধরার চেষ্টা করছে। তার মুখে কোনো কথা নেই। অদ্ভুত একটা গোঙানির মতো শব্দ মুখ থেকে বেরিয়ে আসছে। আমার কাছে আলো ছিল, আলোটা দরজার কাছে এনে রাখলাম। ভালো করে চারপাশটা লক্ষ্য করলাম, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ মনে হলো ঘরের মাটি কেমন যেন ভেজা ভেজা। আশ্চর্য, ঘরের ভিতরে জল এলো কোথা থেকে? বৃষ্টি তো হয়নি। একটু আগেই ঘর থেকে যখন নিতাইয়ের সাথে দেখা করে গিয়েছিলাম তখন তো সব ঠিকঠাকই ছিল। ঘরের ভিতরে পা রাখতে যাব, এমন সময় গোটা শরীরটা কেমন যেন করে উঠল। ঘরের ভিতরে কিছু একটা রয়েছে, কিন্তু কোথায়? আমি ভালো করে চারপাশে দেখতে দেখতেই হঠাৎ দেখি নিতাই আমার দিকে ঘুরে তাকালো। তার দৃষ্টি আমার দিকে নয়, মুখটা আমার দিকে। দেখি তার দুটো চোখ বন্ধ করা। সেই অবস্থায় তার মুখের ভিতর থেকে সেই গোঙানির শব্দটা বেরিয়ে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না নিতাইয়ের ওপরে কোনো এক অশরীরী আত্মার প্রভাব পড়েছে, কিন্তু সে কি করতে চায় সেইটা দেখতে চাইলাম। তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ধরে মাটির উপরে বসে কি যেন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে নিতাই বিছানার গায়ে ঠ্যাঁস দিয়ে বসে পড়ল। মুখটা হাঁ করে হাঁপাচ্ছে সে। তার পা দুটো ফুলে উঠেছে, তার চোখ এখনো বন্ধই আছে, তবে তার শরীর যেন ক্লান্ত হয়ে পড়েছে। ঘরের ভিতরে ঢুকতে যাব বলে ভাবছি, এমন সময় নিতাইয়ের মুখ থেকে ভেসে এলো একটা অদ্ভুত গলার স্বর। ঘরের ভিতরে ঢুকবি না, ঘরের ভিতরে ঢুকলে কিন্তু ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই দেখি নিতাইয়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা বৃদ্ধ মহিলা। তার গোটা শরীর জলে ভিজে জবজব করছে। পরনের শাড়িটা গায়ের সাথে লেপ্টে রয়েছে। মাথার সাদা চুল মাটি পর্যন্ত নেমে এসেছে। ঘরের ভিতরে সেই চুল যেন সাপের ফনার মতো হাওয়ায় উড়ছে। তার চোখের দৃষ্টি লাল। একভাবে সে আমার দিকে তাকিয়ে রয়েছে। নিতাই তখন কেমন যেন ঘুমিয়ে পড়েছে বলে মনে হলো। আমি তার উদ্দেশ্যে বললাম, কে তুমি? কেন শুধু শুধু নিতাইয়ের এমন ভাবে ক্ষতি করার চেষ্টা করছো? আমি কে তোকে তা জানতে হবে না। তুই কিছু করতে পারবি না। যাকে নেওয়ার আমি ঠিক নিয়ে যাব। সময় এখনো হয়নি, আর 3 দিন পরেই ওকে আমি নিয়ে যাব। সাবধান, আমার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে তোরও কিন্তু বিপদ হবে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আর কিছুক্ষণ পরেই ঘরের ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়ায় জানলার পাল্লাটা খুলে গেল, আর সেই বুড়ির প্রেত তখন বাইরে চলে গেল। আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি নিতাই বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিতাইকে কোনো রকমে তুলে বিছানার উপর শুইয়ে দিতেই বুঝতে পারলাম তার গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আশ্চর্য, ওই অশরীরই যদি নিতাইয়ের ক্ষতি করতে চাইতো তাহলে তো অনেকক্ষণ আগেই করতে পারত। সে নিতাইয়ের মধ্যে প্রবেশ করেছে যখন, তার ক্ষমতা নিতান্তই কম নয়। কিন্তুটা যে কি সেটাই আমি বুঝতে পারছিলাম না। এই অশরীরী আত্মা কি করতে চাইছে সেটা বোঝা না পর্যন্ত আমি তার সঙ্গে লড়াই করতে পারবো না। তাবিজ কিংবা অন্য কোনো উপায়েও তো আপনি নিতাইকে রক্ষা করতে পারতেন। রক্ষা করতে পারতাম, কিন্তু তাতে ফল হতো বিপরীত। বাধা পেলে সে যা খুশি তাই করতে পারত। ওই বাড়িতে রঘু, বৃন্দাবন, গোপী সকলেই রয়েছে। এর মধ্যে থেকে যদি কারোর ক্ষতি করার চেষ্টা সে করে
তাছাড়া তাবিজ দিয়ে তাদের সবার বিপদ আমি কিছু সময়ের জন্য না হয় আটকে রাখতে পারবো, কিন্তু তারপরে কোনো এক অসতর্ক মুহূর্তে তাদের ক্ষতি সে করতেই পারে। পায়ের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি কখন যেন বৃন্দাবন এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে একটা ভয়ের ছাপ। সে কিছু বলার আগেই আমি তাকে চুপ করতে বললাম। নিতাই ঘুমোচ্ছে। ঘরে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে ঘরের দরজা বন্ধ করে বাইরে এসে বৃন্দাবনকে বললাম, বৃন্দাবন, কিছু একটা সমস্যা হচ্ছে, যে সমস্যার তল পর্যন্ত আমরা যেতে পারছি না। ওই বৃদ্ধা মহিলা এমনি এমনি সে এতটা সময় ধরে নিতাইয়ের পিছু নেবে না। আপনাকে বলেছিলাম না, ছোটবেলায় জয়া মাঝে মাঝে কাউকে দেখতে পেত, তাকে দু একবার আমিও দেখেছিলাম। এখন মনে পড়ল, বাবা বলতো সে নাকি আমাদের শত্রু। শত্রু? হ্যাঁ ঠাকুরমশাই। তাহলে শুনুন, ওই যে বাড়িটা, ওই বাড়িটা ছিল একজন বৃদ্ধ মহিলার। আমার বাবা তার ছেলের কাছ থেকেই বাড়িটা সঠিক দামে কিনে নিয়েছিল। এটা অনেক আগের কথা, তখন বেশিরভাগ টাকা সে খরচা করে ফেলেছিল। তারপর তার জমিতে ধানও ছিল না, সে অনেক টাকা ধার করেছিল লোকের থেকে। তাই সে তার বাড়িটা বিক্রি করে দেয় আমার বাবার কাছে। আমার বাবা যখন এই বাড়িতে এসে ওঠে, তখন ওই বৃদ্ধা মহিলার জন্য একটা ছোট ঘর এই উঠোনের কাছেই তৈরি করা হয়েছিল। গ্রামের লোকেরা, মানে ধবলপুরের লোকেরা সব কিছুই জানত। কিন্তু এক সময় ওই ছেলেটা মারা যায়, আর তারপরে সেই বৃদ্ধা এই গোটা বাড়িটা দাবি করে বসে। এদিকে আমার বাবা ছিলেন ভালো মানুষ, গ্রামের লোকেরা তাকে মানত। তাই গ্রামের লোকেরা মিলে সেই বৃদ্ধাকে জানায় যে এই বাড়ি আর তার নয়। কিন্তু সে কিছুতেই মানতে চায় না। ওই ছোট ঘরে সে আর থাকবে না, বাবার কাছ থেকে টাকা পয়সা চায়। সত্যি বলতে কি, আমার বাবা মাই তাকে দেখাশোনা করত, খাবার দেওয়া, এটা ওটা করে দেওয়া ইত্যাদি সবই তারাই করত। কিন্তু তাও মাঝে মাঝে সে তাদের অতিষ্ঠ করে ফেলত। যখন তখন ঘরে এসে ঢুকে পড়ে গালিগালাজ করত। এই সমস্ত করতে করতে বাবা একদিন অতিষ্ঠ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসে বাবাকে অভিশাপ দিয়েছিল যে এই পরিবারের ছেলে মেয়ে কেউ ভালোভাবে থাকতে পারবে না। কিন্তু বাবা সেসব কথা শোনে না। এই বৃদ্ধা চলে যাওয়ার বেশ কয়েকদিন পরেই আমাদের গ্রামের শেষের দিকে একটা জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায়। জলে ডুবে মরেছিল সে, কিন্তু তার মৃতদেহ পাওয়া গিয়েছিল জঙ্গলে। শেয়ালে কুকুরে তাকে খুবলে খুবলে খেয়েছিল। গ্রামের লোকেরা অতি কষ্টে সেই মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দিয়েছিল বটে, তবে তারপর থেকেই আমাদের বাড়িতে উপদ্রব শুরু হয়। তখন আমি আর জয়া অনেক ছোট, আমরা তেমন কিছু বুঝতাম না, কিন্তু বাবা মা সবসময় আমাদের চোখে চোখে রাখত। ভর দুপুরে কিংবা রাতের বেলা একা একা আমরা বাইরে বেরোতে পারতাম না। কিন্তু তারপরেও ছোটবেলায় ওই বৃদ্ধাকে আমরা দুবার দেখেছিলাম। মায়ের যখন শরীর খারাপ হয় তখন ওই বৃদ্ধা মাকে দুবার দেখা দিয়েছিল। বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। বাবার আনা সেই তান্ত্রিক কি যেন একটা দিয়েছিল, তাই সেই বৃদ্ধা বাড়ির ভিতরে আর ঢুকে আসতে পারত না। কথাটা বলতে বলতেই চুপ করে যায় বৃন্দাবন। তার নজর চলে যায় বাড়ির বাইরের দিকে, বেড়ার ওপারে। তার নজর অনুসরণ করে আমিও তাকাই সেই দিকে, আর দেখতে পাই বেড়ার বাইরে ওপারে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধা। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে আমাদের দিকে। আমরা তাকাতেই সে বলে উঠল, চিনতে পেরেছিস আমাকে? আমি আসবো, আমি ফিরে এসে তোদের সবাইকে মারবো, কাউকে ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়াই এবং বাইরে বেরিয়ে আসি। একটা মন্ত্র আওড়াতে আওড়াতে খানিকটা মাটি তুলে নিয়ে বাড়ির চারপাশে ছড়িয়ে দিই। আমাদের সহজে সে ক্ষতি করতে পারবে না। বৃদ্ধা কিন্তু এরপর সেখানে আর দাঁড়ায় না, পিছন ঘুরে হাঁটতে হাঁটতে চলে যায়। তার সেই রক্ত জল করা হাসি শুনে
বৃন্দাবনের বুকের ভিতরের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল। আমার এই সব শুনে অভ্যাস আছে, তাই তাকে বললাম, তারপর আর কিছুই হয়নি। জয়ার বিয়ের পর আর এসব কথা আমাদের কারোর মনেও ছিল না, কিন্তু যখন শুনলাম জয়া জলে ডুবে মারা গেছে আর নিতাই সেখানে ছিল, তখন কিন্তু এই ব্যাপারটা আমার মাথায় একবার এসেছিল। পরে ভেবেছিলাম হয়তো সেসব কিছু নয়, আমি ভুলই ভাবছি, কিন্তু এখন তো দেখছি সে আবার ফিরে এসেছে। কিন্তু এতদিন ধরে অপেক্ষা করে সে আবার এখানে ফিরে এলো কি করে? আর কেনই বা এলো? জয়াকে তো সে মেরে ফেলেছে, তাহলে? হ্যাঁ, হতেই পারে যে সে জয়ার পরে আমাকে কিংবা রঘুকে মারতে চায়। নিতাইকে মারতে চাইলে তো আগেই মারতে পারত। আপনিও তো তাই বলছেন। বৃন্দাবনের কথাটা মাথায় ঘুরতে লাগলো। অন্ধকার মাঝে মাঝে আলোকে গ্রাস করে ফেলে, কিন্তু সেই অন্ধকার থেকে আলোতে যাওয়ার একটা রাস্তা তো থাকেই। মনে মনে স্থির করলাম কাল এই বাড়িতে একটা পুজো করব। সমস্ত কথা বৃন্দাবনকে বললাম, জিনিসপত্র কি কি জোগাড় করতে হবে বলে দিলাম। পরদিন সকালে উঠে বৃন্দাবন সমস্ত কিছু আমার জোগাড় করে দিল। দুপুরের দিকে বাড়ির মাঝখানে যজ্ঞকুণ্ড তৈরি করে সেখানে পুজো করতে বসলাম। এই পুজো সম্পূর্ণ করতে পারলে এই বাড়িতে আর এই অপশক্তি প্রবেশ করতে পারবে না। হয়তো এতদিনে এই বাড়ির সেই বাঁধন কেটে গিয়েছে, তাই সে ভিতরে ঢুকতে পেরেছিল। কিন্তু পুজো শুরু করার পর থেকেই বাধা আসতে লাগলো। কখনো ঘরের ভিতরে রান্নাঘরের জিনিসপত্র পড়ে যায়, গোপী দৌড়ে যায় সেখানে। আবার কখনো নিতাইয়ের ঘরের ভিতর থেকে নিতাইয়ের হঠাৎ করে চিৎকার শোনা যায়। নিতাই চিৎকার করে বলছে কে যেন রয়েছে তার ঘরের ভিতরে। রঘু, বৃন্দাবন বারবার এখানে ওখানে ছোটাছুটি করতে লাগলো। আমি যতবারই যজ্ঞকুণ্ডের আগুন জ্বালিয়ে পুজো শুরু করি, ততবারই দমকা হাওয়ায় সেই আগুন নিভে যায়। দুপুর থেকে পুজো শুরু করে বাধা পেরোতে পেরোতে বিকালের একদম শেষের দিকে সেই আগুন জ্বলল। কিন্তু বুঝতে পারছি এখন পুজো করে কিচ্ছু হবে না। অন্ধকারে তার ক্ষমতা অনেক বেশি, তাই সমস্ত কিছু আবার তুলে রাখতে যাব। ঠিক এমন সময় একটা রক্ত জল করা কণ্ঠস্বর ভেসে এলো। আচ্ছা, আপনি বৃন্দাবনের বাড়িতে ছিলেন, আশেপাশের লোকেরা এই সমস্ত ব্যাপার কিছু বুঝতে পারেনি? তারা সেখানে আসেনি? ব্যাপারটা আমারও নজরে পড়েছিল। নিতাই এই বাড়িতে আসার পর থেকে, তার এমন অদ্ভুত আচরণের পর থেকে আশেপাশের লোকেরা এই বাড়িতে আসতো না। দিনের বেলায় মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারলেও সন্ধে নামার পরে কেউ আর এই বাড়ির ধারে কাছে আসতো না। যজ্ঞ শুরু করার সময় অনেকে এলেও বারবার যজ্ঞ পণ্ড হচ্ছে দেখে তারা চলে গিয়েছিল। আমিও কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করব। সেদিন রাতের বেলা সকলেই ভয়ে ভয়ে রইলাম। একবার বাইরে সেই অদ্ভুত কণ্ঠস্বরের হাসি শোনা গেল। সে বাড়িতে ঢোকার চেষ্টা করল, কিন্তু যজ্ঞ করতে না পারলেও গৃহবন্ধন আমি করে রেখেছিলাম, তাই ভিতরে সে কোনো মতেই ঢুকতে পারল না। রাতের বেলা ক্লান্ত হয়ে দাওয়ার কাছে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ যখন ঘুমটা ভাঙল, তখন দেখি আমার থেকে মাত্র 2 হাত দূরে মাটির ওপরে উবু হয়ে কে যেন বসে আছে। আমি উঠতে যাব, এমন সময় সে ঝাঁপিয়ে পড়ল আমার গায়ে। আমি ভয় পেয়ে গেলাম। দেহবন্ধন করা হয়নি। যজ্ঞের সময় দিনের বেলা ছিল বলে দেহবন্ধন করিনি। বড্ড ভুল হয়ে গেছে। 2 হাতের প্রচণ্ড চাপ এসে পড়ল আমার গলায়। সঙ্গে সঙ্গে কেমন যেন একটা জলের স্যাঁতস্যাঁতে পচা গন্ধ পেলাম। জলের একটা গন্ধ হয়, পচা ডোবার জলের গন্ধে আমার গোটা শরীরটা গুলিয়ে উঠতে লাগলো। ভালো করে তাকিয়ে দেখি নিতাই আমার গায়ের উপর চেপে বসেছে। তার 2 চোখ বন্ধ। সে নিজের 2 হাতের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, নিতাইকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাকে যেন কিছুতেই সরানো যায় না। আমার গোঙানি শুনেই বোধহয় ভিতর থেকে বৃন্দাবন আর রঘু দুজনেই ছুটে এসেছিল। এমন দৃশ্য দেখে
নিতাইকে তারা টেনে সরিয়ে নিল আমার থেকে। আমি কাস্তে কাস্তে বললাম, সাবধান সাবধান, ওর সামনে থেকো না নিতাই। নিতাই আর এখন ওর মধ্যে নেই। ওর মধ্যে নিশ্চয়ই অন্য কেউ প্রবেশ করেছে। বৃন্দাবন আর রঘু সরিয়ে নিয়ে গিয়েছিল নিতাইকে। আমার কথা শোনার পর একটা দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে নিতাইকে বেঁধে ফেলল তারা উঠোনে থাকা একটা বাঁশের খুঁটির সঙ্গে। নিতাই তখন ছটফট করছে, কিন্তু তার চোখ বন্ধ। মুখ থেকে অদ্ভুত সব কথা বেরিয়ে আসছে। সে কথা তোমাদের বলার মতো নয়। তবে বলে রাখি, সেই কণ্ঠস্বর কিন্তু নিতাইয়ের নয়, সেই বৃদ্ধা মহিলার। সে থুতু ফেলতে লাগলো চারপাশে। একসময় গোপীর ঘুম ভেঙে গেল। এমন অদ্ভুত দৃশ্যে সবাই কেমন যেন ভয় পেয়ে গেছিল। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আগুন জ্বালালাম। সেই আগুন নিয়ে নিতাইয়ের চারপাশে ঘুরতে ঘুরতে একটা মন্ত্র পড়ে তার গায়ে আগুনের একটা হলকা দিতেই নিতাই কেমন যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আর একটা কালো ধোঁয়া তার গা থেকে বেরিয়ে গেল বাড়ির একপাশে একটা গাছের দিকে। বৃন্দাবন বলল, ওই গাছটা, ওই গাছের তলাটাতেই বৃদ্ধার ছোট ঘরটা ছিল। আমার মনে হয় ওই জন্যই ওখানে। নিতাইকে রঘু আর বৃন্দাবন ধরাধরি করে ঘরে নিয়ে গেল। আমি সেই গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। আশেপাশের বাতাসটা ভারী হয়ে এসেছে। গাছের উপরে কিছু একটা আছে। আর একটু এগোতে যেতেই উপর থেকে জলের মতো কি একটা আমার গায়ে এসে পড়ল। অদ্ভুত কর্কশ একটা হাসি শুনে গাছের উপরে তাকিয়ে দেখি এক বীভৎস দৃশ্য। সেই বৃদ্ধা, তার গোটা শরীর ভেজা, কিন্তু গোটা শরীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত, জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। গোটা শরীর থেকে খুবলে খুবলে কেউ যেন মাংস তুলে নিয়েছে। আমার হাতে মশালের আলো ছিল। সেই আলোটা উপরের দিকে তুলে বললাম, তোকে এখান থেকে চলে যেতে হবে। ওরা যা করেছে তাতে ওদের কোনো দোষ নেই, দোষ তোর। তুই এইখানে জোর করে থাকছিস কেন? আমার বাড়িতে আমি কেন থাকবো না? ওই বাড়ি তো আমি বিক্রি করিনি, আমার ছেলে বিক্রি করেছে। ওরা আমার বাড়িতে আমায় থাকতে দেয়নি। ওরাই বা কি করবে? তাছাড়া যারাই কাজ করেছে তারা তো এখন মারা গেছে, অনেক দিন হলো। তাহলে তুই শুধু শুধু কেন ওদেরকে বিরক্ত করছিস? একটাকে নিয়ে গেছি, এইবার আর একটাকে নিয়ে গেলেই সব হয়ে যাবে। কথাটা শেষ করতে না করতেই গাছের ওপর থেকে যেন ঝাঁপিয়ে পড়ে হাওয়াতে মিলিয়ে গেল সেই বৃদ্ধা। আর ঠিক তখনই রান্নাঘরের পিছনের দিক থেকে বৃন্দাবনের একটা চিৎকার শুনতে পেলাম। রান্নাঘরে বৃন্দাবন কিছু একটা করতে গিয়েছিল। ছুটে গিয়ে দেখি রান্নাঘরে বৃন্দাবন নেই। আমি দেখেছি ঠাকুর গোসাই, এমনি এমনি যায়নি। কে যেন মামাকে টানতে টানতে ওই ডোবার দিকে নিয়ে গেল। আমি একবার তাকিয়ে দেখলাম নিতাইয়ের দিকে। সে অবসন্ন হয়ে পড়ে আছে। গোপীকে সেইখানে রেখে রঘুকে নিয়ে তাড়াতাড়ি ছুটে গেলাম ডোবার দিকে। গিয়ে দেখি ডোবার কাছে উবু হয়ে বসে আমাদের দিকে ঘুরে তাকিয়ে রয়েছে বৃন্দাবন। তার মুখ থেকে গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। তার দুটো পা জলের মধ্যে পা দিয়ে সে ছলাৎ ছলাৎ করে শব্দ করছে। আমরা আর একটু এগোতেই সে ঘাড় ঘুরিয়ে তাকালো আমাদের দিকে। তার দুই চোখ তখন মণিহীন, মুখটা হাঁ করা। বুঝতে অসুবিধে হলো না যে সেই অশুভ আত্মা এখন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে। আমি এইখানে বৃন্দাবনের জন্যই এসেছিলাম। আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমি ওকে নিয়ে যাব আমার সাথে। তোরা কেউ কিছু করতে পারবি না। আমি আর রঘু যেখানে আছি সেখান থেকে বৃন্দাবন বেশ খানিকটা দূরে। আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম ডোবার কাছে,
কিন্তু তার আগেই সেই ডোবার লতা পাতা পড়ে থাকা পচা জলের মাঝে বৃন্দাবন একটু একটু করে নেমে যাচ্ছে দেখতে পেলাম। পিছন থেকে চিৎকার করে রঘু ডাকলো, মামা মামা যেও না মামা। কিন্তু বৃন্দাবন আমাদের কথা শোনার মতো অবস্থায় ছিল না। ডোবার ধারে দাঁড়িয়ে দেখি লতা পাতার মধ্যে বৃন্দাবনের শরীরটা জড়িয়ে গেছে। ততক্ষণে সে একবার করে খাবি খেয়ে উঠছে আর দুটো হাত তুলে বাঁচবার জন্য চিৎকার করছে। সঙ্গে সঙ্গে পিছন থেকে শুনতে পেলাম নিতাইয়ের গলা, জয়াকে নিয়ে গেছো, কিন্তু বৃন্দাবনকে কিছুতেই আমি নিতে দেব না। আমি থাকতে বৃন্দাবনের কোনো ক্ষতি হতে দেব না। আমরা কিছু বুঝে ওঠার আগেই নিতাই ঝাঁপিয়ে পড়ল সেই জলের মধ্যে। তারপরে নিতাই গায়ের সমস্ত শক্তি দিয়ে টানতে লাগলো বৃন্দাবনকে। বৃন্দাবনের কাঁধটা ধরে সে দুহাতে প্রাণপণে টানছে, আর বারবার মনে হচ্ছে দুজনই যেন আস্তে আস্তে জলের ভিতরে ডুবে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। জলের মধ্যে নেমে ওদের দুজনকে তুলে আনা সহজ ব্যাপার নয়। লতা পাতায় জড়িয়ে রয়েছে ওরা দুজন। রঘু পাড়ের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। গোপী চলে এসেছিল, সেও কান্না জুড়ে দিয়েছে। বোধহয় চিৎকার চেঁচামেচি শুনেই আশপাশ থেকে কয়েকজন আলো হাতে সেইখানে এসে পড়েছে। সে এক অদ্ভুত দৃশ্য। ডোবার সেই লতা পাতার মধ্যেই একটা মাথা উঁকি দিল এবার। সেই বৃদ্ধার মুখের এক পাশ থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। সেখানে রক্ত জমে আছে, লাল টকটকে চোখ, বড় বড় দাঁত। সে অদ্ভুতভাবে হেসে মাথার চুলের উপর একবার হাত রাখল। দেখি সেই চুলগুলো সাদা সাপের ফনার মতো এগিয়ে এসে নিতাই আর বৃন্দাবনের গলা পেঁচিয়ে ধরেছে। আর চুপ করে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। একটু পরেই যেন মনে হলো কানের কাছে কেউ বলছে, ওই অপশক্তিকে এইভাবে হারানো সম্ভব নয় তারানাথ, অন্য উপায় নিতে হবে, না হলে দুজনেই মারা যাবে। মনে মনে বললাম, কিন্তু দেবী আমি কি করব এখন? এই জলের মধ্যে নেমে ওদের তুলে আনা অসম্ভব, কেউ তা করতে পারবে না। কিন্তু কেউ তা পারবে না আমি জানি, কিন্তু ওরা তা করতে পারবে। একজনকেই নিয়ে যেতে পারবে, দুজনকে নিয়ে যেতে পারবে না। তা যদিও পারত, তাহলে জয়ার সঙ্গে সঙ্গে নিতাইকেও নিয়ে যেত। কথাটা যেন বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় ধাক্কা দিল। নিতাইয়ের সঙ্গে সকালের দিকে একবার বসে কথা বলেছিলাম। তখন নিতাই বলেছিল, জলের মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লাম ঠাকুর মশাই, মনে হলো আমিও মরে যাব। কিন্তু জলের তলায় সেই ভয়ঙ্কর বৃদ্ধা মহিলাকে দেখে আমি চমকে উঠেছিলাম। জয়াকে টানতে গিয়ে বুঝতে পারলাম তার শরীর তলিয়ে গেছে, কিন্তু আমার শরীরে কোনো বাঁধন নেই। তখন কেউ আমায় টানছে না। জলের উপরে দিব্যি ভেসে উঠলাম। দেখতে পেলাম জয়ার শরীরটা একটু দূরে জলের উপরে ভাসছে, কোথাও কেউ নেই। ক্রমশ জল বাড়তে বাড়তে আমার ঘরে ঢুকে গিয়েছে। জয়াকে ধরে টানতে টানতে পাড়ের দিকে নিয়ে যেতে লাগলাম। দেখি পাড়ের কাছে বসে আছে সেই বুড়ি। ছেড়ে দাও জয়াকে, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও। কেন এমন করছো তুমি? কেন এমন করছো? হ্যাঁ, ছেড়ে দাও জয়াকে, ছেড়ে দাও। ওকে ছাড়তে পারবো না, ওকে যে মরতেই হবে। ওর মৃত্যু আমার হাতেই লেখা ছিল। তাহলে আমাকে মেরে ফেলো। আমি বেঁচে ফিরে যেতে চাই না এখান থেকে। তোর মৃত্যু যে আমার হাতে নেই, তোকে আমি মারতে পারবো না। তোকে মারলে আমি মুক্তি পাবো না। যাকে মারার তাকে আমি ঠিক সময় মারবো। এরপরেই সেই বুড়ি যেন উধাও হয়ে গেল। আমি জল কেটে কোনো রকমে ঘরের উপরে উঠে আসতেই বুঝতে পারলাম মাথাটা ঘুরে উঠল আমার। তারপরে আমার আর কিছু মনে নেই।
হু হু করে ঘরে জল ঢুকতে শুরু করেছিল। আমি সেই জলের মধ্যেই এলিয়ে পড়ে গেলাম মাটির উপরে। জয়ার মৃতদেহটা ভাসতে ভাসতে এই দিকেই আসছিল। তারপর লোকজনদের সাহায্যে যখন আমি সেখান থেকে উঠি, তারা জানিয়েছিল জয়াকে নাকি তারা কোথাও দেখতে পায়নি। মনের ভিতর সবকিছু একসঙ্গে চলতে লাগলো। কি করা যায় বুঝতে না পেরে চুপ করে তখনও দাঁড়িয়ে আছি। এমন সময় মনে হলো আমার পাশ থেকে একটা কালো ছায়া যেন হঠাৎ করে জলের মধ্যে নেমে গেল। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলা চমকে উঠল। সেই কালো ছায়ার দিকে তাকিয়ে জলের উপরে যেন খানিকটা ভেসে এলো সে। ততক্ষণে সেই কালো ছায়াটা নিতাইয়ের শরীরের ভিতরে প্রবেশ করেছে। যেন নিতাইয়ের গায়ে তখন হাজার হাতির জোর। সে বৃন্দাবনকে এক হাতে ধরে টানতে টানতে সেই লতা পাতার মধ্যে থেকে পাড়ের দিকে নিয়ে আসছে। সেই বৃদ্ধা পাড়ের কাছে আসার আগেই বৃন্দাবনকে সে ছুঁড়ে দিল সামনের দিকে। ফিরে গিয়ে নিতাই এবার এগিয়ে গেল সেই বৃদ্ধার দিকে। দু হাতে সেই বৃদ্ধার গলা চেপে ধরল সে। বৃদ্ধাও চেপে ধরল নিতাইয়ের গলা। নিতাইয়ের মুখ থেকে ভেসে আসছে অন্য একটা কণ্ঠস্বর। ছোটবেলায় অনেকবার তুই আমাকে মারার চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি। তুই যে আমার কাছে কোনো না কোনো দিন আসবি, আমায় মারবি, সেটা আমি ঠিক জানতাম। সেদিনও তোর কেটে আক্রমণ করেছিলি আমায়, না হলে আমায় মারতে পারতিস না। তোকেও মেরেছি, তোর দাদাকেও মারবো। তোদের রক্তের জন্য আমার এমন অবস্থা। তোদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই নদীর পাড়ে আমি আশ্রয় নিয়েছিলাম। তারপর প্রচন্ড ঝড়ের ঘোরে নদীর জলে পড়ে যাই। সেখান থেকে আর উঠতে পারিনি। নদীর জলে পড়ে ডুবে মারা গিয়ে আমার শরীর পচে ফুলে গিয়েছিল। আমার মৃত শরীরটা সেখান থেকে শিয়ালে টেনে নিয়ে আমায় জঙ্গলে নিয়ে যায়। আমার শরীর থেকে মাংস খুবলে খুবলে খেয়েছিল। আমার আত্মা আমার শরীরের কাছে বারবার ঘুরে বেরিয়েছে। তারপরে একটা কথাই বলেছি, তোদের মৃত্যু চাই। তোর নিজের ছেলের ভুলের জন্য তোর আজ এই অবস্থা হয়েছে। আর তুই আমায় মেরেছিস, আমার দাদাকে মারতে চেয়েছিস। আর তুই আমাদেরকে কিচ্ছু করতে পারবি না। আজ এখানেই তোর শেষ দিন। বৃদ্ধা কর্কশ কণ্ঠে বিশ্রী শব্দ করে হেসে উঠল। আমি চিৎকার করে বললাম, খবরদার জয়া, নিতাইয়ের শরীরে তোমার আত্মা থাকলেও শরীরটা কিন্তু নিতাইয়ের, ক্ষতি কিন্তু নিতাইয়ের হবে। নিতাই আমার দিকে মুখ তুলে তাকালো। দেখি কোথায় নিতাই। নিতাইয়ের মুখের আদলটা যেন সামান্য বদলে গিয়েছে। তার বদলে একটা মেয়ের মুখ। এত দূর থেকেও আধো অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি। গ্রামের যারা এসে জড়ো হয়েছিল তারা ভয়ে খানিকটা পিছিয়ে গেল। পচা ডোবার মধ্যে এমন একটা খণ্ড যুদ্ধ দেখে সকলেই অবাক। বৃন্দাবন জ্ঞান হারিয়ে পড়েছিল। রঘু ডোবার ধারে কাঁদতে শুরু করেছে। গোপী তাকে সামলাচ্ছে। জলের মধ্যে সেই দুটো মূর্তি একবার ডুবে যায় তো একবার ভেসে উঠে আসে। ক্রমে ক্রমে নিতাইয়ের যে দম ফুরিয়ে আসছে তা বুঝতে পারছিলাম। এমন সময় সেই বৃদ্ধার ভয়ঙ্কর মূর্তিটা নিতাইয়ের মাথাটা দুহাতে চেপে ধরে তাকে জলের ভিতরে ডুবিয়ে দিল। তারপর কি হলো? তারানাথ সামান্য হাসল। বাইরের বৃষ্টিটা কমে এসেছে।
আমি আর কিশোরী উত্তেজিত হয়ে অপেক্ষা করছি শেষ পরিণতি শোনার জন্য। সেটা দেখে তারানাথের বোধহয় একটু আমোদ হলো। আমাদের উত্তেজনা আর একটু বাড়িয়ে সে একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তাতে কয়েকটা টান দিল। কিছুক্ষণ চুপ করে বাইরে তাকিয়ে রইল। অধৈর্য হয়ে কিশোরী বলল, আরে তারপর কি হলো সেটা তো বলবেন ঠাকুর মশাই। আরে আপনি এমন জায়গায় এসে চুপ করে যান কেন, আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। তারপরে কি হলো? আরে তারপরে নিতাইয়ের কি হলো? মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে আমি বেশ কিছু অলৌকিক ক্ষমতা পেয়েছিলাম, কিন্তু সেই ক্ষমতা কাজে লাগিয়েও যে সব সময় সবকিছু করা যায় না তা আমি অনেকবার বুঝতে পেরেছি। সেইবারেও বুঝতে পেরেছিলাম। ডোবার ধারে দাঁড়িয়ে শুধুমাত্র দেখে যাচ্ছিলাম ওদের ওই কর্মকাণ্ড। একটা পুজো করে তাবিজ তৈরি করে সবার হাতে দিতে পারলে সাময়িক এই বিপদের থেকে অব্যাহতি পাওয়া যাবে, কিন্তু এই ভয়ঙ্কর মূর্তি থাকতে এই কাজ করা সম্ভব হবে না। তাই সেটা করার ইচ্ছে একবারও হয়নি। ডোবার মধ্যে নিতাই আর সেই ভয়ঙ্কর মূর্তির এমন অবস্থা দেখে বারবার নিতাইয়ের বিপদের কথা চিন্তা করছিলাম। নিতাই আর সেই বৃদ্ধা এই মুহূর্তে জলে ডুবে গেছে। তখন ভয়ঙ্কর মূর্তিটার গলাটা আবার বাইরে বেরিয়ে এসে বৃন্দাবনের দিকে তাকিয়ে বলল, বৃন্দাবন, তুই এত সহজে আমার হাত থেকে বাঁচতে পারবি না। সঙ্গে সঙ্গে নিতাইয়ের শরীরটা ভেসে উঠল ডোবার জলে। একটু দূরে মেয়েলি গলায় নিতাই চিৎকার করে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা ওকে নিয়ে যাও, তাড়াতাড়ি। জলের মধ্যে খণ্ড যুদ্ধ চলতে চলতে ওরা খানিকটা কাছে চলে এসেছিল। নিতাইয়ের শরীরটাও বেশ খানিকটা কাছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি জলের মধ্যে নামতে গেলাম। সামান্য নামতেই প্রায় কোমর পর্যন্ত জল উঠে গেল। দু হাতে নিতাইকে ধরেছি, তাকে সেই লতা পাতার মধ্যে থেকে টেনে আনছি। এমন সময় পিছন থেকে রঘুও এসে হাত লাগালো। নিতাইকে প্রায় তুলে ফেলেছি। এমন সময় আমার পাশ থেকে ভেসে উঠল সেই বৃদ্ধা। তার সেই লাল টকটকে চোখ, সেই হিংস্র মুখ, তার এক হাতের ধাক্কায় রঘুকে সে ছিটকে ফেলে দিল। আমার দিকেও একটা হাত বাড়িয়ে দিল সে, কিন্তু তার আগেই পিছন থেকে একটা কালো ছায়া এসে তার গায়ের উপর হামলা করেছে। প্রচন্ড জোরে তারা জলের ভিতরে ডুবে যেতেই নিতাইকে আমি টেনে তুললাম। ততক্ষণে আশেপাশের লোকেরা চলে এসেছে। নিতাই আর বৃন্দাবনকে তারা এক পাশে সরিয়ে নিয়ে গেছে। মশালের আলো, হ্যারিকেন, লণ্ঠনের আলোয় ততক্ষণে জায়গাটা আলোকিত হয়ে উঠেছে। রঘু বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওইখান থেকে চলে আসুন। বাবা আর মামাকে ঘরে নিয়ে যেতে হবে, ওরা কেমন যেন করছে। পিছন ফিরে তাকালাম, আর ঠিক তখনই বুঝতে পারলাম আমার দুটো পায়ে চুলের মতো শক্ত দড়ি জাতীয় কিছু একটা বাঁধা রয়েছে। একটা ঝটকায় আমার গোটা শরীরটা সেই পচা ডোবার জলের মধ্যে ডুবে গেল সঙ্গে সঙ্গে। আমার মুখের কাছে দেখা দিল সেই বিভৎস বৃদ্ধার মুখ, কিন্তু বেশিক্ষণ নয়। পায়ের বাঁধনটা আলগা হয়ে গেছে। তাড়াতাড়ি উপরে উঠে এলাম। দেখি সেই কালো ছায়া মূর্তিটা সেই বৃদ্ধার সঙ্গে জলের মধ্যেই রয়েছে। দু হাতে সে বৃদ্ধাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ওকে আমি আটকে রেখেছি, ওকে আমি আটকে রেখেছি ঠাকুর মশাই। এইবার আপনি কিছু করুন, এই ডোবা ছেড়ে আর যাতে কখনো বেরোতে না পারে সেই ব্যবস্থা করুন। অবাক হয়ে গেলাম। আজ বিকেলে বৃন্দাবনের সঙ্গে কথা বলতে বলতে কোনো একটা জায়গায় ওই আত্মাকে আটকাবার কথা বলেছিলাম। তাকে মারা সম্ভব নয়। বৃন্দাবন তৈরি ছিল। গোপীকে বলতেই ঘর থেকে লাল সুতো আর পেরেক নিয়ে এলো। মন্ত্র পড়ে তাড়াতাড়ি ডোবার চারপাশে চার কোণে 4টি পেরেক পুঁতে দিলাম। তারপর সেই লাল সুতো দিয়ে ডোবার চারপাশে বন্ধন তৈরি করলাম।
যতক্ষণে সেই কাজ করলাম, রঘু আর গোপী আমার সঙ্গে সঙ্গেই রইল। নিতাই আর বৃন্দাবনকে আশেপাশের লোকেরা দেখে রেখেছে। জলের মধ্যে সেই দুই বিভৎস মূর্তি দুটির ঝাঁপাঝাঁপি মাঝে মাঝেই লক্ষ্য করছি। কালো ছায়াটা মাঝে মাঝে জয়ার মতো রূপ নিচ্ছে। তার গোটা শরীর ফুলে গেছে, চোখ দুটো মণিহীন সাদা ফ্যাকাশে। আমার কাজ শেষ হতেই বললাম, জয়া, জয়া, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, না হলে তুমিও আটকা পড়ে যাবে। বেরিয়ে এসো ওখান থেকে। আমি এই পেরেকটা মন্ত্রপুত করে মাটির ভিতরে পুঁতে দিলেই চারপাশে বাঁধন তৈরি হয়ে যাবে। আমার কথা শুনে সেই কালো ছায়াটা এক মুহূর্তের মধ্যে ছিটকে ডোবা থেকে বাইরের দিকে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। আর সাথে সাথে আমি পেরেকটা মাটির উপরে পুঁতে দিয়ে মন্ত্র পড়ছি। এমন সময় দেখতে পেলাম সেই বৃদ্ধা যেন সাঁতার কেটে দ্রুত এগিয়ে আসছে আমার দিকে। আমার থেকে মাত্র কয়েক হাত দূরে সে। আমি মন্ত্র পড়ে চলেছি। রঘু আর গোপীর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো। আমি প্রাণপণে মন্ত্র পড়া শেষ করে সেই পেরেকটা মাটির ভিতরে পুঁতে একটা গোপন জিনিসের গায়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বিভৎস মূর্তিটা চিৎকার করে জলের উপরে গিয়ে পড়ল। আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম তার সমস্ত ক্ষমতা আবদ্ধ হয়ে গেছে সেইখানে। হাতের ইশারায় ওদের সবাইকে চলে যেতে বললাম। ওরা বৃন্দাবন আর নিতাইকে নিয়ে চলে যেতেই দেখতে পেলাম সেই ডোবার জলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধা তাকিয়ে আছে আমার দিকে। কোনো না কোনো দিন আমি এখান থেকে ঠিক বেরোতে পারবো, আর সেদিন আমার প্রতিশোধ আমি নেব। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। কার সাথে অন্যায় হয়েছে, কার সাথে ন্যায় হয়েছে তা ঠিক বোঝা গেল না। আর এই বৃদ্ধারই বা দোষ কি? তার নিজের ছেলে তার বাড়ি বিক্রি করে দিয়েছিল। মাথা গোঁজার জন্য সে নিজের বাড়িটা ফেরত চেয়েছিল, আর সেটা করতে না পেরে মনের দুঃখে অন্য কোথাও গিয়ে সে মারা পড়ে। তার সাথে তো অন্যায় হয়েছে। মূর্তিটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে গেল। আমি গিয়ে দেখি নিতাই আর বৃন্দাবনের জ্ঞান ফিরেছে। সেই রাতে আর কোনো কথা বললাম না, তাদের ঘুমোতে বললাম। পরদিন সকালে ডোবার ধারে তাদের কাউকে কখনো যেতে বারণ করে দিলাম, এমনকি গ্রামের লোককেও বারণ করলাম। নিতাই বলল, ঠাকুর মশাই, আপনি ছিলেন বলেই আমরা সবাই রক্ষা পেলাম, না হলে যে কি হতো। আজই আমি এখান থেকে রঘুকে নিয়ে চলে যাব। গোপীদের গ্রামে তার বাপের বাড়ি। তার বাপের বাড়িতে তার বাপ মা ছাড়া আর কেউ থাকে না। আমরা সবাই গিয়ে ওখানেই বাস করব। এই বাড়ি আমরা ছেড়ে দেব। এই বাড়ির জন্য এত সব কিছু হলো। আমি কিছু বললাম না। সেদিন দুপুরেই তাদেরকে ভালোভাবে সবকিছু করতে বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারানাথ গল্প শেষ করতেই আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমে এসেছে, আর দেরি করে লাভ নেই। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে হাঁটতে হাঁটতে বারবার মনে পড়তে লাগলো সেই বৃদ্ধার কথা। সত্যি তো, তারানাথ ঠিকই বলেছিল, দোষটা কারোরই নয়। কিশোরী আস্তে আস্তে বলল, তার মানে এতগুলো দিন ধরে নয়নপুর আর ধবলপুরের আশেপাশে কোথাও সেই আত্মা ছিল। ঠাকুরমশাই মিথ্যে বলেননি তাহলে। আত্মারা আমাদের আশেপাশেই থাকে, তাদের দেখা যায় না। যেমন অনেক বছর ধরে বৃন্দাবন দেখতে পাইনি, কিন্তু সেই বৃদ্ধা হঠাৎ ফিরে এলো কেন? তাও আবার সেই বন্যার রাতে। এই উত্তরটা আমারও জানা ছিল না। তাই আমি চুপ করে হাঁটতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। ট্রামের ঘন্টা বাজতে শুরু করেছে।